আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আমাদের আবারও বায়োলজি ওয়ান শট সিরিজের আজকের লেকচারে, যেখানে হচ্ছে হৃদয় ভাইয়ের কাছ থেকে তোমরা প্রায় সবাই বলছিলা যে ভাইয়া আমাদেরকে উদ্ভিদ শারীরতত্ত্ব এই চ্যাপ্টারটাকে একটু ইজি করে দেন, একটু প্রিসাইজ করে দেন, যেন আমরা পড়তে পারি, যেন আমাদের জন্য পড়াটা ইজি হয়। কি করা যায়, এটা থেকে সিকিউ, কোন টপিকগুলো থেকে সিকিউ আসে, কোন জায়গাগুলো আমরা ভালো করে অ্যান্সার করলে আমরা একটা নাম্বার তুলতে পারবো, ভালো নাম্বার তুলতে পারবো, সবকিছু আজকে ভাই আলোচনা করব। কোনো উল্টাপাল্টা জিনিস পড়াবো না, যেই জিনিসগুলো বিভিন্ন সময় বোর্ডে আসছে, যেই জিনিসগুলো থেকে বারবার বোর্ডে আসে, সেই টপিকগুলা হৃদয় ভাইয়া তোমাদেরকে জানাবো, আগে অ্যানালাইসিসটা করে দিব, তারপরে তোমাদেরকে এটা ডিটেলসে পড়াই দিব। ওকে, তো আমাদের সাথে যারাই যুক্ত হয়েছ সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, আমাদের সাথে অনেকজন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু জাস্ট আমরা টাইম দেই। আমি তোমাদেরকে একটা রুটিন দিয়ে রেখেছি, তোমরা ক্যাপশনে দেখবা একটা প্লেলিস্টের লিঙ্ক আছে, যেখানে তোমরা চাইলে গিয়ে এই ক্লাসগুলো তোমরা করতে পারো। তোমরা ওয়ান শটের এই ক্লাসগুলো যখন করবা, তোমার দেখবা যে ওই চ্যাপ্টার রিলেটেড যাবতীয় যা যা দরকার, যেভাবে যেগুলো যা দরকার সবকিছু তোমার একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, হৃদয় ভাই একটু টাইম নিচ্ছি, সবাই চলে আসুক আমাদের সাথে। তারপরে এগুলোর ডিটেইল ক্লাসগুলো ফার্দার তুমি হচ্ছে ইয়েতে পাবা, এমসিকিউ ক্লাস আসবে, এমসিকিউ ক্লাসগুলো আসবে, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। সো আমরা একটু স্টার্ট করে দেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, এটা এই ক্লাসগুলো 25 ব্যাচ অবশ্যই, ঠিক আছে? 25 ব্যাচ অবশ্যই। যে কোনো স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটের যে কোনো স্টুডেন্ট যার পরীক্ষায় এইচটা আছে এবং পরীক্ষার আগ মুহূর্তে বা অল্প টাইমে সে এই চ্যাপ্টারের একটা, যেগুলো থেকে বারবার বোর্ডে আসছে, যেগুলো থেকে আগামীতেও আসবে, সেই জায়গাটা পড়ে নিতে চায়, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা। ওকে, সো আমরা আজকে চলে যাই আমাদের বায়োবস ওয়ান শট। বায়োবস ওয়ান শটের আজকের টপিক উদ্ভিদ শারীরতত্ত্ব। হৃদয় ভাইয়ের সাথে তোমাদের অনেকগুলো ক্লাস তোমরা অতিক্রম করেছো, সো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা। তো প্রথমেই তোমাদের জন্য একটা ব্যাপার জানাই রাখি, যারাই ইন্টারমিডিয়েট শেষ করবা বা এরপরেই তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ, তাদের জন্য আমাদের হচ্ছে মেডি ট্রুপস। সো মেডি ট্রুপস আমি আছি, তোমাদের হামিম ভাইয়া, রাজীব ভাইয়া আছে। সো মেডি ট্রুপসে আমাদের ক্লাস থাকবে, এক্সাম সিস্টেমগুলো থাকে আমাদের সব র্যাপিড ফায়ার, আমাদের হচ্ছে যে আলাদাভাবে আমরা কোয়েশ্চেনে এক্সাম নেওয়ার সব সিস্টেম আমাদের এই এক জায়গায়। তো এগুলো হচ্ছে আমাদের মেডি ট্রুপস। তোমরা যারা ইন্টারমিডিয়েটের পরে যে কোনো টাইমে মেডিকেল অ্যাডমিশনের জন্য হৃদয় ভাইয়ের মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আছে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং, এতটুকু। এবার আসি আমরা যে মেইন জায়গাটায় আলোচনা করব, দেখো সেটা হচ্ছে যে প্রথমেই যে
বিভিন্ন সময় এই যে বোর্ডে কি কি আসছিল, হ্যাঁ একটু আমরা এটার দিকে খেয়াল রাখবো যে কোন কোন টপিকগুলো থেকে কতবার বোর্ডে আসছে এবং এগুলো কতটা ইম্পর্টেন্ট আসলে। আচ্ছা, প্রথম পয়েন্টটা দেখো, খনিজ লবণ পরিশোষণ। লবণ পরিশোষণের এই জায়গাটা থেকে কমই আসে 4-5 বার, সো এটা একটা 2 স্টার টপিক, মাঝে মাঝে দেখা যায় আর কি। হ্যাঁ, ওকে। পত্ররন্ধ্র, ওই যে প্রচ্ছেদন টপিকে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, এই মেকানিজমটা থেকে ভালোই প্রশ্ন আসছে, সো আমরা এটাকে 5 স্টার রাখবো। এটা থেকে প্রায় প্রশ্ন আসে, হ্যাঁ এটাকে 5 স্টার রাখবো। C3 চক্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। C3 বা কেলভিন চক্র, এই C3 এবং C4 চক্র, স্পেশালি C3 চক্রটা তোমাদের জন্য 5 স্টার এবং C4 চক্রটা 3 স্টার, দুইটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, C3 C4 এর তুলনা, ওকে এইটা আরো বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার। C3 ও C4 এর তুলনাটা অনেক আসে, অনেক আসে, ঘ নাম্বারে প্রচুর আসে। গ্লাইকোলাইসিস, another important, শ্বসন যে টপিকটা, শ্বসন এর মধ্যে থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। সো গ্লাইকোলাইসিসটা আমাদের ভালো করে দেখবো আমরা, ঠিক আছে? গ্লাইকোলাইসিসের A to Z এটা আমাদের লাগবে, এটা আসে, সো ওইভাবেই আমরা এটাকে আয়ত্ত করব। ওকে, আচ্ছা, তারপরে আসো ক্রেবস চক্র, শক্তির হিসেব। এই যে তোমার শ্বসনের শক্তির হিসেবটা অনেক আসে। শালক ও শ্বসনের পার্থক্যটা মাঝে মাঝে আসতে দেখা গেছে, যে শালক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য কি, পার্থক্যটা করো, কি কি পার্থক্য আছে। ওকে, সো এগুলো হচ্ছে ব্যাপার। এখন এইখান থেকে গ্লাইকোলাইসিসটা 5 স্টার, শালক ও শ্বসনের পার্থক্য এটা হচ্ছে মনে করো 3 স্টার টপিক, ঠিক আছে? হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার এখান থেকে আসে। ওকে, আমরা অ্যানালাইসিসটা করলাম। এখন দেখো সৃজনশীল গতে খুব কমনলি যে প্রশ্নগুলো আসছিল, একটু এই ছবির এই স্লাইডটা আমরা আমার এইখানের কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা, স্লাইড কমেন্ট এবং ডেসক্রিপশনে চেক করলে পাবা, স্লাইডটা আমি দিয়ে দিব। তো এখানে দেখো পত্ররন্ধ্র, C4 চক্র বলছে, গ্লাইকোলাইসিসের কথা বলছে, খনিজ লবণ, শালক সংশ্লেষণের অক্সিজেনের উৎস, অবাধ শ্বসনের ভূমিকা। C4 চক্র অনেকবার আসছে, খনিজ লবণের, পানি পত্ররন্ধ্র, এটা যদি এই চ্যাপ্টারের না, এটা বাদ। অবাধ শ্বসনের কথা একটু বলছে। C3 এর C4 এর পার্থক্য, আবারও শালক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া। দেখো খোলা বন্ধ হওয়া, খোলা বন্ধ হওয়া, দেখছো পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল অনেকবার আসছে, অনেকবার। C3 C4 চক্র প্রচুর আসে। এরপরে হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়ার প্রভাবক সমূহ, এটাও কয়েকবার আসছে। তো এই প্রশ্নগুলা যেগুলো দেখো, এই যে আমরা এখানে বললাম, কথা বললাম, এগুলাই আজকে আমরা অ্যানালাইসিস করব, এগুলাই আজকে শিখবো। ওকে, আচ্ছা, তো প্রথমে আসি লবণ শোষণ মতবাদ। এই যে মাটি থেকে লবণ শোষণ হয়, এই মাটি থেকে লবণ শোষণের জন্য আমাদের দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। একটা কি সক্রিয়, একটা হচ্ছে সক্রিয় মতবাদ, একটা হচ্ছে নিষ্ক্রিয় মতবাদ। তাহলে কি কি বলতো? একটা হচ্ছে সক্রিয় মতবাদ, একটা হচ্ছে নিষ্ক্রিয় মতবাদ। ওকে, সক্রিয় মতবাদ মানে কি ভাইয়া? সক্রিয় মতবাদে হচ্ছে যেখানে লবণ শোষণ করার জন্য আমার শক্তি লাগবে। কি লাগবে বলতো? এখানে শক্তি দরকার, শক্তি লাগে। আর এই যে নিষ্ক্রিয়র, এখানে আমরা কি বলতেছি? এখানে আমার শক্তি লাগে না, এখানে আমার কোনো শক্তির দরকার নেই, শক্তির দরকার নেই, ঠিক আছে? এই কথাটা বলছি, শক্তির দরকার এখানে নাই, এটাকে বলে নিষ্ক্রিয়। একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়, দুইটা উপায়। আচ্ছা, এখন আসো এই যে সক্রিয়, এই সক্রিয় শোষণ মতবাদে আমি একটু পয়েন্টে আসি। দেখো কি বলছে, এই সক্রিয় শোষণ মতবাদ, এইটার মধ্যে অনেকগুলা মতবাদ আছে। কি লুন্ডেগড়, যদিও লুন্ডেগড়টা তোমার বোর্ডে তেমন আসেই না, কখনোই আসতে আমি খুব একটা দেখি নাই। লুন্ডেগড়, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আচ্ছা, আরেকটা হচ্ছে লেসিথিন বাহক। এগুলো হচ্ছে কি সক্রিয় শোষণের মতবাদ, রাইট? সক্রিয় শোষণের মতবাদ। এখন এই যে মতবাদগুলোর মধ্যে আমাদের যেটা খুবই কয়েকবার যেটা একটু আসতে দেখা গেছে, আমরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই মতবাদটা আমরা দেখব, ঠিক আছে? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এইখানে কি হয়? আচ্ছা, প্রথমেই আসি যে দেখো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে ধরো এইটা হচ্ছে মূলের আবরণ, এটা হচ্ছে ভেতরে, মূলের ভেতরে, আর এটা কি বাইরে। চিন্তা করো, এটা মূলের বাইরের অংশ, এটা ভেতরের অংশ, ঠিক আছে? এখন তুমি এখানে বলো তো যে কি হয় জানো,
এখানে একটা পাম্প থাকে, প্রোটন পাম্প। এইখানে একটা পাম্প আছে, এটাকে কি বলতেছি? প্রোটন পাম্প। ওকে ফাইন। সো এই প্রোটন পাম্প কি করে? এটিপি কে ভেঙে, সে তো একটা পাম্প, তার এনার্জি লাগবে, সে এটিপি কে ভেঙে এখানে ও বাইরে বের করে দিবে। একটা কি করবে ও? প্রোটন, মানে প্রোটন পাম্পের কাজ কি হবে বলো? এই যে প্রোটন, হ্যাঁ হাইড্রোজেন আয়ন, প্রোটনটাকে বাইরে বের করে দেওয়া, প্রোটনটাকে বাইরে বের করে দেওয়া। তাহলে প্রোটন পাম্পের কাজ হচ্ছে এই যে প্রোটন আয়ন মানে H+, এইটাকে বাইরে নিক্ষেপ করে দেওয়া। ওকে, করলো বাইরে নিক্ষেপ। এখন এরপরে কি? এখন যখন তুমি এই ভিতরে থাকা হাইড্রোজেন আয়নটাকে বাইরে বের করে দিচ্ছে এই প্রোটন পাম্প এটিপির সহায়তায়, বের করে দেওয়ার ফলে এখানে একটা পার্থক্য, এটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কেন এটা পার্থক্য তৈরি হলো? দেখো, এই পাশে পজিটিভ চার্জ, এই পাশে কম, এই পাশে বেশি পজিটিভ চার্জ, এই পাশে কম পজিটিভ চার্জ, তাই না? তো ওদের মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। তো এই পার্থক্য হওয়ার সময়, যখন পার্থক্য হয়, তখন ওদের ভিতরে থাকা একটা বাহক, যাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, ও অ্যাক্টিভেটেড হয়ে যায়। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, সে কি হয়? অ্যাক্টিভেটেড হয়। এখন তুমি দেখো, সে যখন অ্যাক্টিভেটেড হবে, ওর নামের মধ্যে একটু খেয়াল করো তো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, তার মানে কি? কো ট্রান্সপোর্ট মানে কি? একসাথে যাওয়া। সো ও একসাথে এই যে এখান থেকে প্রোটনটাকেও ভিতরে নিয়ে নেবে, আবার অ্যানায়নটাকেও সাথে করে ভিতরে নিয়ে নেয়। মানে ও একই সাথে দুইজনকে নেয়। এই যে বাহকটা, এটা একটা প্রোটিন, ও কি করতেছে? ও একই সাথে প্রোটনটাকেও নিচ্ছে, অ্যানায়নটাকেও সাথে করে নিচ্ছে। এজন্য এদের নাম হয়ে গেছে কো ট্রান্সপোর্ট। কো মানে সহযোগী হিসেবে ওরা দুইজন গেল। কারণ ওই যে পার্থক্য হয়েছিল না, ওই পার্থক্য তৈরি হলো, ওদের মধ্যে একটা চার্জের পার্থক্য তৈরি হলে তখন এই বাহকগুলা সক্রিয় হয়, এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এগুলো সক্রিয় হয়। এরা তখন একে পাঠাই দিল। এখন যখন ঠিক আছে এই হাইড্রোজেন আয়ন গেল, গিয়ে ব্যালেন্স করলো, দেখেন অ্যানায়ন ঢুকতেছে না, তাহলে এই পাশে ভিতরে নেগেটিভ আয়ন বেড়ে যাচ্ছে না? চিন্তা করো, ভিতরে নেগেটিভ আয়ন বেড়ে যাচ্ছে, কারণ আমার বাইরে ছিল, বাইরে থেকে এটা ভিতরে গেছে, নেগেটিভ আয়ন ভিতরে বাড়তেছে। তো যখনই নেগেটিভ আয়ন ভিতরে বাড়তেছে, তখন আমার এইটাকে প্রশমিত করার জন্য আমার কি যাচ্ছে বলতো ভিতরে? এই যে পটাশিয়াম একটা, এই যে অ্যানায়ন ভিতরে ঢুকতেছে, এখন অতিরিক্ত ভিতরে অ্যানায়ন হয়ে গেল না, কারণ ভাইয়া হাইড্রোজেন এখানে কম ছিল, সো এই হাইড্রোজেন গিয়ে ওটার ব্যালেন্স করলো। এখন ওর সাথে তো অ্যানায়নও ঢুকছে, অতিরিক্ত একটা ঋণাত্মক আয়ন, তো এটার সাথে এই পটাশিয়ামটাও এইখানে ঢুকলো। ওকে, পটাশিয়ামটা ঢুকে ও এখানে ব্যালেন্স করবে। এই হচ্ছে, এইভাবে করে দেখো আমার অ্যানায়ন ক্যাটায়ন শোষণ হয়ে যাচ্ছে। এই যে এটাকে বলা হয়, এই মতবাদটাকে আমরা বলি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এই মতবাদটাকে আমরা কি বলবো বলতো? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ওকে, বলো। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, একটু ইজি করে বলে দিলাম। ওকে, আচ্ছা, সবাই কি এটা ক্লিয়ার কিনা ভাইয়া? একটু বলে দাও, বলতে পারো? হ্যাঁ, একটু জানায় রাখো এই জিনিসটা ক্লিয়ার কিনা। এখন আমি একটু তোমাদেরকে এটা পরীক্ষার খাতায় তো লিখতে হবে, রাইট? আমাদের একটা ব্যাপার থাকে যে ভাই আমাদের পরীক্ষার খাতায় লিখতে হয়। সো পরীক্ষার খাতায় যখন লিখতে যাবা, তখন এটা একটা আমরা এখন একটু যদি ভেঙে এই যে জিনিসটাকে ভাই একটু আমাদেরকে কথায় ভেঙে বলেন শর্টে, তাহলে আমি এভাবে বলবো যে এইখানে প্রোটন পাম্প থাকে একটা, হ্যাঁ, এই জায়গায় একটা প্রোটন পাম্প থাকে, মূলের আবরণের এই জায়গায় প্রোটন পাম্প। এই প্রোটন পাম্প কি করে? এটিপি কে ভেঙে সে শক্তি পাচ্ছে, রাইট? এটিপি ভাঙলে আমরা শক্তি পাই, আমরা জানি এটিপি বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা, এগুলো আমরা বলি। এটিপি ভেঙে সে কি করে? হাইড্রোজেন আয়ন মানে যেটাকে আমরা বলি প্রোটন, এটাকে বের করে দেয়। এটাকে কি করে বলতো? বের করে, রাইট? প্রোটন পাম্প এটিপি ভেঙে বের করে দিচ্ছে। আর যখন এটাকে প্রোটন পাম্প এটিপি ভেঙে বের করলো, দেখো কি করছে, এটাকে বের করে দিছে। তো এই এটিপি ভেঙে প্রোটনকে বের করলে সাথে সাথে এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হবে। মানে কি পার্থক্য? কেন পার্থক্য? এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কেন তৈরি হবে বলতো? বলো, এটা কেন তৈরি হবে? ওই যে বললাম না যে এই পাশে তখন এই যে হাইড্রোজেন আয়নটা বাইরে চলে গেল, এই পাশে কম, এই পাশে বেশি,
তো যখনই একটা পার্থক্য হবে, আয়নের পার্থক্য হবে, তখনই ওইখানে গ্রেডিয়েন্ট তৈরি হয়। ওকে, ওইখানে কি হয়? গ্রেডিয়েন্ট তৈরি হয়। ওকে, সো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হবে। এইটা তৈরি হওয়ার ফলে তখন কি হয়, আমার বাহক এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এরা অ্যাক্টিভ হয়। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট সে কি হবে, এটা একটা বাহক, এটা কি একটা বাহক, এই বাহক সক্রিয় হয়, সক্রিয় হয়। তো ও যখন সক্রিয় হবে ও কি হবে, ও সক্রিয় হলে ও সক্রিয় হবে এই যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের জন্য ও সক্রিয় হয়েছে, তখন ও একই সাথে প্রোটন এবং অ্যানায়ন দুইটাকেই প্রবেশ করবে একই সাথে। তখন কি হবে আমার, একই সাথে প্রোটন ও অ্যানায়ন শোষিত হয়। এই হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের ব্যাপার। সবাই দেখো, আশা করি এতটুকু সবাই বুঝে গেছো, এই জিনিসটা একদম ইজি। তো আমি আর এখানে তোমাদেরকে বলবো না, মোটামুটি এইটাই কয়েকবার আসছে তো বোর্ডে, তো আমি এটা একটু বলে দিলাম। এখন আসি সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় শোষণের পার্থক্য। এটা যে সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণের পার্থক্য কয়েকবার গতে আসতে দেখা গেছে, হ্যাঁ, সৃজনশীলের গতে। তো এই যে সক্রিয় শোষণ আমরা বলছি একটাতে শক্তি লাগে, দেখো পয়েন্টগুলো আমরা একটু খেয়াল করব, হ্যাঁ, পয়েন্টগুলোতে আমরা একটু ফোকাস দিব। দেখো প্রথমে বিপাকীয় শক্তি। আচ্ছা, তো সক্রিয় শোষণে বিপাকীয় শক্তি কি হয়, প্রয়োজন, তাই না, প্রয়োজন। আচ্ছা, এখানে বিপাকীয় শক্তি লাগবে। নিষ্ক্রিয় শোষণে আমি যদি এখানে যাই, নিষ্ক্রিয় শোষণে দরকার নেই, মানে এখানে শক্তি লাগে না, নিষ্ক্রিয় শোষণে কোনো শক্তি লাগবে না। ওকে, এরপরে আসো শ্বসন হার, রাইট, শ্বসন হার। তো এই যে শ্বসন হার, শ্বসন হারে কি হয়, এই যে সক্রিয় শোষণে প্রচুর অক্সিজেন দিয়ে কাজ হয়, তো এইখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে শ্বসন হারে বৃদ্ধি পাবে। কেন? কারণ শ্বসন যত হবে তত শক্তি তৈরি হবে, আর শক্তি দিয়ে আমার সক্রিয় শোষণ হয়, রাইট। তার মানে আমার এখানে শ্বসনের হার বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি পায় না, মানে এখানে কিছু হয় না, হ্যাঁ, শ্বসন হার বৃদ্ধি পায় না এই জায়গায়। আচ্ছা, ক্যাটায়ন ও অ্যানায়ন শোষণ, ক্যাটায়ন ও অ্যানায়ন শোষণ এখানে কি বলছে, সক্রিয় শোষণে যে এরা একই সাথে শোষিত হয়, একই সাথে শোষিত হয়, একই সাথে, এই কথাটা বলছে। আর এইদিকে কি একই সাথে হবে না, ওকে, একই সাথে হবে না, একই সাথে শোষিত হবে না, এই কথাটা বলছে। ওকে, তারপরে আসো বাহক। সক্রিয় শোষণে সবকিছু দরকার, একটা মনে রাখবো, সক্রিয় শোষণে সবকিছু দরকার, নিষ্ক্রিয় নাই, লাগে না, সবকিছু লাগে না। তো এইখানে বাহকে দেখো কি বলছি, যে সক্রিয় শোষণে বাহক দরকার, এখানে বাহক দরকার, যে কিনা কি করবে, যে প্রোটিন বাহক বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে নিয়ে যাবে। ওকে, এখানে দরকার, এখানে দরকার নেই। এখানে দরকার নেই। আচ্ছা, এনজাইম, এনজাইম। তো দেখো এই যে সক্রিয় শোষণ, অর্থাৎ যেই শোষণে আমার শক্তি দরকার, শক্তি দিয়ে আমাকে নিতে হবে, তো এই জায়গায় এনজাইম অবদান রাখবে। কারণ মনে রাখবা, সক্রিয় এর সবকিছু অ্যাক্টিভ, এখানে সবকিছু দরকার দরকার দরকার, সবার অ্যাক্টিভিটি দরকার। তো এই যে এনজাইমেরও এখানে অ্যাক্টিভিটি দরকার আছে, রাইট, প্রয়োজন, এনজাইম প্রয়োজন এখানে। তো নিষ্ক্রিয় নাই, নাই, দরকার নেই, সো এনজাইম প্রয়োজন নেই, ঠিক আছে। That's the thing. ওকে, সবাই এই পয়েন্টটুকু এতটুকু জেনে রাখলে তোমাদের জন্য মোটামুটি আমি মনে করি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আসবো পত্ররন্ধ্র খোলা বন্ধের কৌশলে। পত্ররন্ধ্র খোলা বন্ধ কৌশল, এখানে আমাদের একটা মতবাদ খুব কমনলি আসে, আধুনিক মতবাদ, ঠিক আছে। সো পত্ররন্ধ্র খোলা বন্ধ কি হয়, পত্ররন্ধ্রটা কেমন দেখো, এই যে আমরা পড়েছিলাম আগেও, যে এই যে দেখো এটা হচ্ছে দুইটা রক্ষী কোষ, এদিকে থাকে সহকারী কোষ, ধরো এই পাশে দিয়ে এগুলো হচ্ছে কি সহকারী কোষ, সহকারী কোষ, আর এই দুইটা হচ্ছে রক্ষী কোষ, এই দুইটা কি, এই দুইটা রক্ষী কোষ।
দুইটা হচ্ছে রক্ষী কোষ। এখন আর এটা হচ্ছে সহকারী কোষ। তো এখন এই যে দেখো এখানে যেটা হবে যে এই যে মাঝে থাকা ছিদ্রটা পত্ররন্ধ্র কখন খুলবে বন্ধ হবে। এটার একটা মজার ব্যাপার হচ্ছে যখনই এই যে একটা কথা বুঝো তোমরা অভিস্রবণ, পানি কি হয় নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণে যাবে। তো এখানে একটা ব্যাপার যে যখনই এই যে রক্ষী কোষ, এটা রক্ষী কোষ, তো রক্ষী কোষ থেকে যখন পানি সহকারী কোষে যায় এই ঘটনাটাকে বলে বহি অভিস্রবণ। ঠিক আছে, এটাকে কি বলে বহি অভিস্রবণ। অর্থাৎ কি বলছি, এই যে রক্ষী কোষ থেকে পানিটা সহকারী কোষে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাহলে বহি অভিস্রবণ। আর এই যে ঘটনাটা যদি এমন হয় যে সহকারী কোষ থেকে এই পাশে এই যে রক্ষী কোষের ভিতরে আসতেছে, কোথায় সহকারী কোষ থেকে রক্ষী কোষের দিকে আসতেছে, তার মানে কি রক্ষী কোষের ভিতরে পানি ঢুকতেছে অন্ত, তার মানে এই ঘটনাকে তখন আমরা বলি অন্ত অভিস্রবণ। ঠিক আছে, অন্ত অভিস্রবণ মানে কি রক্ষী কোষে পানি ঢোকা, রক্ষী কোষে পানি ঢুকলে অন্ত, বের হলে বহি। এইটার উপরে ভিত্তি করেই আমাদের পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়া। দেখো যখনই অন্ত অভিস্রবণ পানি ঢুকবে তখন রক্ষী কোষ একটু স্ফীত হবে, এরকম ঢুলে পড়বে, ঢুলে পড়বে, একটু বেঁকে যাবে, তখন ওর মাঝখানে ছিদ্রটা ফাঁকা হবে। সো অন্ত অভিস্রবণে আমার কি হয়, অন্ত অভিস্রবণে তোমার হচ্ছে পত্ররন্ধ্র খুলে, পত্ররন্ধ্র কি হয় খুলে, এটা প্রশ্ন। বহি অভিস্রবণে কি হয় বলতো, বহি অভিস্রবণ, বহি বাইরে বের হচ্ছে, এটার ক্ষেত্রে পত্ররন্ধ্র বন্ধ হয়। ঠিক আছে, পত্ররন্ধ্র বন্ধ হয় বহি, কারণ বহি অভিস্রবণ পানিটা যখন বের হয় তখন রক্ষী কোষগুলো এরকম টাইট হয়ে যায়, তো টাইট হলে ওদের মাঝখানে ছিদ্রটা বন্ধ হয়। ঠিক আছে, এই কথা, এটা হচ্ছে বেসিক মেকানিজম। এখন আসো আধুনিক মতবাদটা প্রায়ই আসে, কি বলছি, আধুনিক মতবাদ প্রায়ই এখানে আসতে দেখা যায়। আমরা আধুনিক মতবাদে কি বলছে, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার মেকানিজম। আচ্ছা, তো আধুনিক মতবাদে আমরা প্রথমে দেখি যে রক্ষী কোষে কি হয়, দেখো এভাবে সহজে পড়ো, রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ করে। কি প্রবেশ করে বলতো, পটাশিয়াম আয়ন প্রবেশ করে রক্ষী কোষে, পটাশিয়াম আয়ন প্রবেশ করলো। এখন এই পটাশিয়াম আয়ন প্রবেশ করলে কি হয় জানো, রক্ষী কোষের ভিতরে ওর ঘনত্ব বেড়ে যায়। তাহলে রক্ষী কোষের ভেতরে ঘনত্ব বৃদ্ধি, ঘনত্বটা কি হবে, বৃদ্ধি পাবে, রক্ষী কোষের ভিতরে ঘনত্ব বৃদ্ধি। ঠিক আছে, একটু ঘনত্বটা বাড়বে। তো যখন রক্ষী কোষের ভিতরে ঘনত্বটা বেড়ে যাবে তখন এখান থেকে কি হয় বলতো, রক্ষী কোষের ভেতরে ঘনত্ব বাড়তেছে, তখন এই জায়গা থেকে আমার অন্ত অভিস্রবণ হবে। কি হবে, ওই যে বলছি রক্ষী কোষের ভিতরে ঘনত্ব বৃদ্ধি বাড়ছে আর সহকারী কোষে ঘনত্ব কম। আর আমরা কি জানি অভিস্রবণ মানে কি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণে পানিটা পরিবহন হবে। তাহলে আমার যেহেতু রক্ষী কোষের ভিতরে ঘনত্বটা বেশি, সো আলটিমেটলি কি হবে, সহকারী কোষ থেকে পানি রক্ষী কোষে ঢুকবে, অন্ত অভিস্রবণ। এই অন্ত অভিস্রবণ যখন ঘটে তখন তারপরে কি ঘটবে, অন্ত পানি ঢুকলো, সাথে সাথে তোমার এখানে পত্ররন্ধ্র, ওদের এখানে একটা টান পড়ে, রক্ষী কোষের প্রাচীরে একটা টান পড়ে, টান পড়লে এখানে কি হবে, পত্ররন্ধ্র খুলবে, পত্ররন্ধ্র খুলবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই পয়েন্ট থেকে মোটামুটি আরেকটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল, তাই না, আমরা আরেকটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম, রাইট? হ্যাঁ, ওকে, এবার আসো তাহলে আমরা তারপরে যাই। এখানে যদি বন্ধ হয়, বন্ধ হওয়ারটা কিরকম, পটাশিয়াম আয়ন যখন বের হবে রক্ষী কোষ থেকে, এটা এভাবেই লিখবা তোমরা, ব্যাখ্যা করে লিখবা, ফ্লোচার্ট এভাবে দিবা না, অ্যারো দিবা না, খাতা এটা বাজে দেখায়, এটা বুঝার জন্য তোমরা তোমাদের মতো রচনার মতো লিখবা, বাট পড়বা এভাবে, পড়ার সময় একটু এভাবে পড়বা, তাহলে মাথায় ঢুকবে। পটাশিয়াম যখন বের হয়, ধরো উল্টা ঘটনা, রক্ষী কোষ থেকে পটাশিয়াম বের হয়ে গেছে, রক্ষী কোষ থেকে পটাশিয়াম বের হলে তখন কি হবে, ওর ঘনত্ব কমবে, রক্ষী কোষে
রক্ষিতে রক্ষী কোষে ওর ঘনত্ব কি হবে, কমবে। তো রক্ষী কোষে যখন ঘনত্ব কমবে তখন কি হয় বলতো, রক্ষী কোষের ঘনত্বটা কম, নর্মাল থেকে রক্ষী কোষের ঘনত্ব কম। তো রক্ষী কোষের ঘনত্ব কমলে আমার ওই জায়গায় বহি অভিস্রবণ, অর্থাৎ রক্ষী কোষ থেকে পানিগুলো বের হয়ে যাবে, পানিগুলো কি হবে, বের হয়ে যাবে, বহি অভিস্রবণ ঘটবে, রাইট। এই বহি অভিস্রবণ ঘটার ফলে তোমার কি হয় বলতো, পানিটা বের হয়ে যাচ্ছে না, পানিটা বের হয়ে যাচ্ছে, তাহলে রক্ষী কোষগুলা আবার শিথিল হয়, রক্ষী কোষগুলা কি হয়, শিথিল হয়, রক্ষী কোষ শিথিল হবে, রাইট, শিথিল হবে। তো রক্ষী কোষ যখন কি শিথিল হবে বলতো, রক্ষী কোষ শিথিল হলে এরা পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে তখন, পত্ররন্ধ্র বন্ধ হবে, ঠিক আছে, পত্ররন্ধ্র বন্ধ হবে, ক্লিয়ার, ওকে। এতটুকু ইজি করে পড়ো, কঠিন করার কোনো দরকার নাই, কঠিন করার কোনো দরকার নাই। বলো এই পয়েন্টটা কি তোমরা বুঝতে পারছো কিনা? বলো ওকে, আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝা হয়ে গেছে। তো আমরা আবারও একবার বলি যে এই ব্যাপারটা পুরোটা হচ্ছে পটাশিয়ামের উপরে। এই আধুনিক মতবাদে বলছে যে পটাশিয়াম আয়নই দায়ী, অর্থাৎ এই যে রক্ষী কোষ, ধরো এটা হচ্ছে আমার পত্ররন্ধ্রের দুই পাশে রক্ষী কোষ, আর এই দিকে হচ্ছে সহকারী কোষ, এগুলো হচ্ছে সহকারী কোষ তার চারপাশে। হ্যাঁ, এখন বলছে কি, রক্ষী কোষে যদি পটাশিয়াম ঢুকে, পটাশিয়াম ঢুকলো, এই জায়গায় পটাশিয়াম ঢুকলো, তখন ওর ভিতরে ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়লে কি হবে, ভিতরে পানি ঢুকবে, আশেপাশ থেকে পানি ঢুকবে, পানি ঢুকলে রক্ষী কোষগুলো এরকম বেঁকে যাবে, টান পরে রক্ষী কোষে, তখন বেঁকে যায়। তো রক্ষী কোষে বেঁকে গেলে তখন মাঝখানে ছিদ্রটা খুলে যায়, এই যে খুলে গেল ছিদ্রটা, দেখো এটার মতো। আর সেম উল্টা ঘটনাটা যদি হয় যে পটাশিয়াম রক্ষী কোষ থেকে বের হয়ে যেতেছে, তো পটাশিয়াম বের হয়ে গেলে রক্ষী কোষের ঘনত্ব কমবে, তখন রক্ষী কোষের ভিতরে থাকা পানিগুলা বের হয়ে যাবে, কারণ আমরা জানি পানি কি হয়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, এটাকেই বলে অভিস্রবণ, তাই না, কম ঘনত্ব, তাহলে এই কম থেকে বেশির দিকে চলে যাবে, মানে রক্ষী কোষ থেকে পানি বের হচ্ছে, এটাকে বলে বহি অভিস্রবণ। তখন কি হবে, রক্ষী কোষগুলো শিথিল হয়ে যাবে। তো রক্ষী কোষ যখন শিথিল হয় তখন পত্ররন্ধ্র বন্ধ, তখন কি হয় বলতো, পত্ররন্ধ্র বন্ধ, একদম ইজি। এখন আসো বাহ্যিক প্রভাবক, আমরা যেটা বলতেছি বাহ্যিক প্রভাবক নিয়ে, হ্যাঁ, বাহ্যিক প্রভাবক নিয়ে। তো এই যে বাহ্যিক প্রভাবক, এই বাহ্যিক প্রভাবকে কি বলছে দেখো, কি এটাও অনেক সময় আসে, এটা প্রায় তোমার হচ্ছে সিকিউতে দেয় যে প্রচ্ছেদনের প্রভাবক গুলা কথা বলো, যে প্রচ্ছেদনে কি কারা কারা প্রভাবিত করে একটা প্রচ্ছেদন। এই যে প্রচ্ছেদন কি, পানি জলীয় বাষ্প আকারে বের হওয়া, পানি জলীয় বাষ্প আকারে বের হচ্ছে, এটাকে বলে প্রচ্ছেদন। এখন এটা কেন বাড়তে পারে, কেন কমতে পারে, কারা কারা ওকে প্রভাবিত করে, তাদেরকে বলে প্রভাবক। তো এরকম যারা বাইরে থেকে, উদ্ভিদের বাইরে থেকে ওকে প্রভাবিত করতেছে তাকে বলে বাহ্যিক প্রভাবক। তো এরকম বাহ্যিক প্রভাবক কে কে আছে আমরা দেখি। তো দেখো আলো, তো আলো বাড়লে কি হবে, পত্ররন্ধ্র, পর্যাপ্ত আলো থাকলে আমরা জানি পত্ররন্ধ্র খুলে, পত্ররন্ধ্র কি হয়, পর্যাপ্ত আলোর জন্য পত্ররন্ধ্র খুলবে, পত্ররন্ধ্র খুললে আমরা জানি পত্ররন্ধ্র দিয়েই তো পানিটা বের হয়, সো প্রচ্ছেদন বাড়বে, প্রচ্ছেদন কি হবে, রাইট, ওকে, ভালো। তার মানে আলোর সাথে পত্ররন্ধ্রের কানেকশনটা আছে, ওকে, ওকে, অনেকেই ক্লিয়ার, ওকে, গুড। হ্যাঁ, তো তোমরা যারা এখানে 26 ব্যাচ আছো, ভাইয়ার কোর্স আছে, তোমরা যারা 25 ব্যাচ আছো তোমাদের জন্য কিন্তু ভাইয়ার ইয়ে আছে, ওকে। এবার আসো তাপমাত্রা, তাপমাত্রা কি বলছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রচ্ছেদন সুন্দরভাবে চলে, নির্দিষ্ট একটা তাপমাত্রায়, ওকে, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় প্রচ্ছেদন হয়, ওকে।
আর্দ্রতা। তারপরে কি বলছে? আপেক্ষিক আর্দ্রতা। এই জায়গাটায় একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি আমরা। আপেক্ষিক আর্দ্রতা, তুমি চিন্তা করো, হ্যাঁ তুমি চিন্তা করো এটা, তুমি একটা গাছ, তোমার চারপাশে প্রচুর জলীয় বাষ্প, তোমার এখান থেকে কি আর বাষ্প বের হইতে যাবে? বের হইতে যাবে না। তার মানে আমরা বলতে পারি আপেক্ষিক আর্দ্রতা যদি বৃদ্ধি পায়, এটা যদি বৃদ্ধি পায় তাহলে প্রচ্ছেদন কি হবে? কমবে। কেন? কারণ ভাই আমার আশেপাশে, উদ্ভিদের আশেপাশে যদি অনেক জলীয় বাষ্প থাকে, তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে কি? তার চারপাশে অনেক জলীয় বাষ্প, তখন আমার উদ্ভিদ থেকে পানি বের হবে না, হ্যাঁ, তার মানে প্রচ্ছেদন কমবে। অর্থাৎ আমি এটা বলতে পারি আপেক্ষিক আর্দ্রতার সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে সম্পর্ক। ওকে, আপেক্ষিক আর্দ্রতার সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ওর সম্পর্ক। ওকে ফাইন। তারপরে আসো বায়ুমণ্ডলের চাপ। ওকে, বায়ুমণ্ডলের চাপ, এটা হচ্ছে আরেকটা। বায়ুমণ্ডলের চাপে কি বলছে দেখো তো, এই যে বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ তোমার একটা উদ্ভিদের উপর দিয়ে যদি এরকম কেউ চাপ দেয়, চাপ যদি বৃদ্ধি পায়, তাহলে ও কি ভিতর থেকে বের হইতে পারবে পানিটা? আমার কেউ চাপ দিতেছে, আমি কি মেলতে পারবো? পারবো না। অর্থাৎ আমার চাপ যদি বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে প্রচ্ছেদন কমবে। চাপ বৃদ্ধি পেলে কি হবে বলো তো? প্রচ্ছেদন। এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। তারপরে আসি আমরা বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহটা কি? বাতাস যদি, বায়ু প্রবাহ যদি বাতাস থাকে, হ্যাঁ বায়ু প্রবাহ, এটা যদি থাকে, বায়ু প্রবাহ বাড়লে তোমার প্রচ্ছেদন বাড়বে। প্রচ্ছেদন বাড়বে, ঠিক আছে। বায়ু প্রবাহ বাড়লে প্রচ্ছেদন বাড়বে, এটা ওকে ফাইন। এবার আসো মাটিস্থ পানি। মাটির পানি, ওকে, মাটিতে যদি বেশি পানি থাকে তাহলে উদ্ভিদে বেশি পানি শোষিত হবে। তুমি দেখো মাটি থেকে তো শোষণ করে, তাহলে মাটিতে যদি পানি বেশি থাকে, এই মাটিস্থ পানি, এইটা যদি আমার বেশি থাকে, তাহলে আমার কি হবে বলতো? এই জায়গা থেকে ও বেশি বেশি শোষণ করবে পানি, আর ওই পানিটা আবার বেরো হবে বেশি বেশি, তার মানে আমার প্রচ্ছেদন আলটিমেটলি ভালোই হবে। মাটির পানি যদি বেশি পরিমাণে থাকে তাহলে প্রচ্ছেদনও বেশি বেশি হবে, কম হবে না, তাই না? এইটা। এবার আসি আমরা অভ্যন্তরীণ প্রভাবক। এখানে কি বলছে? অভ্যন্তরীণ প্রভাবকটা কি? দেখো, অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে যেগুলো ভিতরে, উদ্ভিদের নিজস্ব, উদ্ভিদের নিজস্ব। তো এই যে অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবককে আমরা বলতেছি যে কারা কারা আছে, তুমি এখনই দেখবা। মূল বিটপ অনুপাত, মানে ধরো মূল পরিমাণ বেশি, মূলের পরিমাণ যদি বেশি হয়, মূল বিটপ, বিটপ মানে কি? মাটির উপরে যে অংশ সেটাকে বলে বিটপ, মাটির নিচের অংশকে মূল। তাহলে মূলের পরিমাণ যত বাড়বে, খেয়াল করো, মূলের পরিমাণ যত বাড়বে তত আমার প্রচ্ছেদন বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। মূলের পরিমাণ যত বাড়বে প্রচ্ছেদন তত বাড়বে। আর ধরো বিটপ যদি মূলের থেকে বেশি হয়, এই যে বিটপ মানে মাটির উপরের অংশ, এইটা যদি আবার বেশি হয় মূলের থেকে, তাহলে আবার আমার প্রচ্ছেদন কমবে, প্রচ্ছেদন কমবে। কেন? কারণ ধরো তোমার ডালপালা বেশি কিন্তু মূল কম, ডালপালা বেশি, তাহলে তোমার ওইখানে কি হবে? তোমার ওই জায়গা থেকে মানে তুমি পানি নাই, তাহলে ওরা প্রচ্ছেদন কি হবে? তোমার তো পানি লাগবে না, তো মূল নাই, মূল অনেক কম কিন্তু তোমার ওই ডালপালা গাছপাতা অনেক বেশি, তখন এটা কিন্তু কম হবে। তো এই কথাটাই আমরা বলতেছি, ঠিক আছে। বাট মূল যদি বেশি থাকে, তার মানে ও পানি বেশি শোষণ করবে, তাহলে পানি বেরও করতে পারবে, বেশি বেশি পানি বের করতে পারবে। পাতার আয়তন, চিন্তা করো, এটাও একটা অভ্যন্তরীণ প্রভাবক। পাতার আয়তন, আয়তন বাড়লে কি হয়? একটা পাতার আয়তন যত বাড়বে সেখানে পত্র রন্ধ্র তত বাড়বে, সেখানে অনেক ছিদ্র থাকবে, যত বেশি ছিদ্র থাকবে তত দিক দিয়ে তোমার পানি বের হবে, রাইট? বাষ্প আকারে পানি বের হবে, তার মানে আমার প্রচ্ছেদন বাড়বে, ঠিক আছে? প্রচ্ছেদন বাড়বে, তার মানে আয়তনের উপরেও নির্ভর করতেছে। পাতার গঠন, এখানে একটা ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি পাতার উপর একটা কিউটিকলের আবরণ থাকে, কি থাকে? কিউটিকলের আবরণ। তো আমি এখানে যদি বলি যে পাতায় যদি কিউটিকল গঠন থাকে, পাতায় কি কিউটিকল গঠন, ঠিক আছে? পাতায় কিউটিকল যদি একটা মোটা লেয়ার থাকে, কিউটিকলের, কি বলছি? কিউটিকলের মোটা গঠন যদি থাকে, তাহলে আমার কি হবে? কিউটিকল লেয়ার আছে, কিউটিকলের লেয়ার আছে, তাহলে এখান থেকে প্রচ্ছেদন কম হবে,
কারণ ও তো বের হইতে পারবে না, পানিটা বের হইতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে পুরু। পুরু যদি থাকে একটু মোটা, আর যদি পাতলা কিউটিকল লেয়ার থাকে, পাতলা, যদি কিউটিকলটা ধরো পাতলা স্তর থাকে, হ্যাঁ একটু পাতলা হয়, লেয়ারটা কম হয়, পাতলা হবে, তাহলে কি হবে? তখন ওইটা দিয়ে পানি একটু ইজিলি বের হইতে পারবে। তার মানে পাতার গঠনের উপরে এটা ডিপেন্ড করতেছে, রাইট? পাতার গঠনের উপরে তখন আমার প্রচ্ছদন বাড়বে। এগুলো এইভাবে তখন তোমাকে পয়েন্ট করে তোমাকে একটু লিখে ব্যাখ্যা করতে হবে, পয়েন্ট করে আমরা লিখে ব্যাখ্যা করব। ওকে, হ্যাঁ, গট ইট? আচ্ছা, তারপরে আসো জীবনী শক্তি। আমাকে বলছে জীবনী শক্তি, এনার্জি। একটা উদ্ভিদের জীবনী শক্তি, সে যত তরুণ হবে, যত ধরো তরুণ বলতে মানে একদম ইয়াং এজড, হ্যাঁ, এরকম যে উদ্ভিদগুলা, এখন দেখো একটা উদ্ভিদের ডাল নুয়ে পড়তেছে, ও অনেক বছর হয়ে গেছে, ও আর টিকতে পারবে না, এমন উদ্ভিদ না, মানে যেগুলো ইয়াং, হ্যাঁ ইয়াং উদ্ভিদ, হ্যাঁ এদের জীবনী শক্তি অনেক বেশি না? তো জীবনী শক্তির উপরে মানে তাদের ভিতরে এনার্জিটা বেশি, সো তাদের সব প্রক্রিয়াই ভালো হবে, ঠিকঠাক হয়, সো তাদের ক্ষেত্রে প্রচ্ছদন জীবনী শক্তি যারা একটু মাঝারি বয়সের, যাদের সবকিছু গঠন ঠিকঠাক থাকে, তাদের প্রচ্ছদন বেশি হয়। মেসোফিল টিস্যু মানে কি? এটা হচ্ছে পাতার টিস্যু। মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, মানে মেসোফিলে এটা হচ্ছে পাতার যে টিস্যুটা থাকে না, ওটাকে মেসোফিল বলি। তো ওইখানে যদি পানির পরিমাণ বেশি থাকে, তাহলে আলটিমেটলি তোমার কি হবে বলো তো? মেসোফিল টিস্যুতে যদি তোমার পানির পরিমাণ বাড়ে, তাহলে আমরা এটা বলতে পারি যে দিন শেষে ওর প্রচ্ছদনও বাড়বে। দিন শেষে কি হবে? ওর প্রচ্ছদন বাড়বে। এটা হচ্ছে বড় মেসোফিল টিস্যুতে। পাতার ভিতরে টিস্যু বেশি, মানে সরি টিস্যুতে পানি বেশি, তাহলে ওইখান থেকে প্রচ্ছদনও বেশি হবে, পানি বেশি বের হবে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। ওকে, এবার আমরা আসি C3 বা কেলভিন চক্র। ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া, C3 বা কেলভিন চক্র। তো আমি এই জায়গাটায় একটু আসি, C3 বা কেলভিন চক্র, এই পয়েন্টে, হ্যাঁ, যে এটা কি লিখবো, কতটুকু লিখবো, কিভাবে কি করব, এগুলো নিয়ে একটু ডিটেইলড আলোচনা আমি করব। তো C3 বা কেলভিন, এটা হচ্ছে বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করছে, তাই এটার নাম C3। ওকে, আমি একটু এখানে আসি। দেখো C3 আমরা শুরুটা করব কি দিয়ে? প্রথমেই আমি আসি যে রাইবোলোজ বিসফসফেট 1,5। দেখো একটু বুঝে পড়ো, হ্যাঁ C3টা অনেক আসে, আমরা কত সহজে এটাকে একটু লিখে দিতে পারবো সেটাই আমরা এইখানে দেখাবো। ওকে, রাইবোলোজ 1,5 বিসফসফেট, কথাটা কি বলছি? 1,5 বিসফসফেট, এটা একটা যৌগ আছে। এই যে সালোক সংশ্লেষণের এই যে C3, এটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। এটা স্ট্রোমা নামক ওই অংশটায় এই C3 চক্রটা ঘটে, ক্লোরোপ্লাস্টের। ওকে, সো রাইবোলোজ 1,5 বিসফসফেট, এই যে যৌগটা, এইটার সাথে কি হয়? এখন তোমার কার্বন ডাই অক্সাইড, সালোক সংশ্লেষণে কি লাগে আমরা জানি? কার্বন ডাই অক্সাইড লাগে, রাইট? সো কার্বন ডাই অক্সাইড ওর সাথে যুক্ত হবে। ওর সাথে কি হবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে। ওকে ফাইন, তাহলে কার্বন ডাই অক্সাইড যখন এই রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হলো, ও এখানে একটা অস্থায়ী যৌগ হবে, এটাকে বলে অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী কিটো অ্যাসিড, রাইট? অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে কার্বন ডাই অক্সাইড, রাইবোলোজ 1,5 বিসফসফেট, এরা দেখো এরা দুইটা মিলিত হয়ে আমার এখানে কি হয়েছে? এটা হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। এটা হচ্ছে 5 কার্বন, এটা হচ্ছে 5 কার্বন, এটা হচ্ছে এটাতে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, ধর 5 আর 1 কত? 6, তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী যৌগ কিটো অ্যাসিড তৈরি হলো। এবার এই যে কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড, এটা না বেশিক্ষণ থাকবে না, স্বাভাবিক, ও তো অস্থায়ী, ও বেশিক্ষণ এখানে থাকবে না। ও কি হয়? ও ভেঙে আরেকটা যৌগে পরিণত হয়ে যায়, এটাকে বলি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কয় কার্বন? এটা দেখো 3 কার্বন বিশিষ্ট। যেমন রাইবোলোজ 1,5 বিসফসফেট মানে কি বুঝো? এটার মানে ছিল, ধরো এখানে 5টা কার্বন আছে, এখানে 5টা কার্বন আছে, ধরো এই 5টা কার্বনের 1 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, 5 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। এটা বলছে 1 নম্বর কার্বনে একটা ফসফেট, 5 নম্বর কার্বনে একটা ফসফেট। এটা রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা থেকে অস্থায়ী কিটো অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক
অ্যাসিড। তো এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন দেখো এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কয় অণু তৈরি হয়? এটা 2 অণু তৈরি হবে। কেন? কারণ দেখো এখানে 6টা কার্বন ছিল, 6টা, আর এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3 কার্বন, তাহলে এটা 2 অণু তৈরি হবে না? এটা কিন্তু 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, হইলো এটা 3-ফসফো মানে কি? 3-ফসফো মানে হচ্ছে গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে ফসফেটাস। কত নম্বর কার্বনে? 3 নম্বর কার্বনে। আচ্ছা, এবার এইখান থেকে যখন 1,3-বিসফসফো মানে কি? এখানে একটা এক্সট্রা ফসফেট যুক্ত হয়েছে, অর্থাৎ মনে করো 1,3-বিসফসফো, তার মানে এটা তো 3 কার্বন বিশিষ্ট, এই যৌগটাও কি 3 কার্বন, এটাও 2 অণু হবে। এটা 2 অণু না? 2 × 3 কত? 6 কার্বন। হিসাব বুঝছো? এখানে মোট ছিল 6 কার্বন, তাহলে এখানেও 6 কার্বনের হিসাব হবে না? তাহলে এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট যৌগ, সো এটা 2 অণু হবে, তাহলে 2 × 3 6। আচ্ছা, এখন এখান থেকে যে বিসফসফো মানে কি? এই যে 1 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, 3 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। এখানে কি ছিল? এখানে শুধু 3 নম্বরে ফসফেট ছিল। আচ্ছা, সো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হলো। এবার এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তারপরে কি হয়? এখানে কি হবে? এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে, এটাতে একটা অ্যাসিড, এই অ্যাসিডকে যখন তুমি জারিত করবা, অ্যাসিডকে কি করবা? জারিত করবা, তখন তুমি এখান থেকে কি পাবা? বিজারিত, সরি, অ্যাসিডকে যদি বিজারিত করো মানে অ্যাসিডের এখানে হাইড্রোজেন দিচ্ছ, তখন আমরা অ্যালডিহাইড পাবো। তখন আমরা কি পাবো? অ্যালডিহাইড পাবো। ওকে, আমরা দেখি এই জায়গায় এখন তুমি যখন এইখানে কি দিবা, দেখো NADPH প্লাস H প্লাস, তো এইখানে যে 2টা হাইড্রোজেন আছে না, তুমি এই 2টা হাইড্রোজেন ওরা কি করবে? এই ধাপে এসে ওকে দিয়ে দিবে, ওকে দিয়ে দিবে 2টা হাইড্রোজেন এই অ্যাসিডকে দিয়ে দিবে। অ্যাসিডকে দিয়ে সে আবার কি করবে? এখান থেকে একটা ফসফেট নিয়ে যাবে, এই যে NADP, এখান থেকে একটা ফসফেট নিয়ে গেল, প্লাস ফসফেট এইখান থেকে একটা গেল। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসা উচিত যে ভাইয়া এই যে এখানে 3-ফসফো ছিল, এখান থেকে 1,3 কেমনে হইলো? এখানে এক্সট্রা ফসফেটটা তখন আসলো কোথা থেকে? তাহলে এটা মাথায় রাখতে হবে যে ভাইয়া এই জায়গার ধাপে একটা ATP ভাঙে, একটা ATP ভেঙে কি হয়? একটা ADP হয়, একটা ATP ভেঙে ADP। তাহলে ATP ভেঙে যখন ADP হচ্ছে, তখন একটা ফসফেট বের হচ্ছে না? ওই ফসফেটটা এখানে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তারপরে ওরা 1,3-বিসফসফো। এবার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের এখানে NADPH প্লাস H প্লাস, তো এখানে কি হচ্ছে? হাইড্রোজেন ওর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এই জায়গা থেকে ও একটা ফসফেটকে নিয়ে এখানে বের হয়ে গেল। তো যখন এই অ্যাসিড বিজারিত হবে, হ্যাঁ, অ্যাসিড যখন এই বিজারিত হইলো, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা যখন বিজারিত হইলো, তখন আমার এইখান থেকে কি হবে? এই জায়গা থেকে দেখো গ্লিসারালডিহাইড, এভাবেই কিন্তু লিখবা, গ্লিসারালডিহাইড 3-ফসফেট, গ্লিসারালডিহাইড 3-ফসফেট। কি? গ্লিসারালডিহাইড 3-ফসফেট। ওকে, ফাইন, গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এটা কয় কার্বন? এটা 3 কার্বন, হ্যাঁ 3 কার্বন। একই সাথে এইদিকে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ফসফেট, ডাইহাইড্রোক্সি। এই দুজন হচ্ছে সমাণু, হ্যাঁ। তো এটাও 3 কার্বন, ওটাও 3 কার্বন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট। ওকে, এখন তাহলে দেখো এখানেও কিন্তু 6টা কার্বনের হিসাব আছে, এখানেও 3 কার্বন, এটাও কয় কার্বন? 3 কার্বন, তাহলে এখানেও 6 কার্বন আছে। এরা আসলো, তাহলে এখান থেকে যখন এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট এগুলো আসবে, এইটুকু পর্যন্ত যখন আসলো, এই যে বিজারিত হয়ে, তাহলে এখানে অ্যাসিড ছিল, অ্যাসিড বিজারিত হয়ে অ্যালডিহাইড হলো, অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড। ওকে, এবার দেখো এই অ্যালডিহাইড থেকে তারপরে কি ঘটবে?
এই যে এখানে বললাম কি এখানে মোট 6 কার্বন আছে না, মানে ধরো এখানে 2 অণু গ্লিসারলডিহাইড, অথবা এই গ্লিসারলডিহাইড আবার কি হতে পারে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোনও হতে পারে, বললাম তো ওরা সমাণু ওদের সম্পর্কটা। তো ধরে নিলাম এখানে 6 কার্বন আছে। এবার ঘটনাটা কি ঘটে, এখান থেকে একটা করে CH2O বের হয়ে ওরা কি হয় আলটিমেটলি না গ্লুকোজ তৈরি করে। মানে এই জায়গা থেকে এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এখানে ধরো 6টা কার্বন, কয়টা কার্বন আছে মোট, মোট এটা 2 অণু, ধরো 2 অণু 2 অণু 2 অণু যদি হয় তাহলে এখানে 6টা কার্বন না, মোট মোট 6টা কার্বন। এখান থেকে একটা কার্বন এভাবে বের হয়ে যায়, বের হয়ে ও কি হয়, ও ফ্রুক্টোজ হয়, ও ফ্রুক্টোজ হয়, ফ্রুক্টোজ থেকে এত ধাপগুলো পরের গুলো এত লেখা লাগে না, ফ্রুক্টোজ থেকেও গ্লুকোজ হয়, তোমরা এইভাবে লিখে দিবা, এটুকু রাখলেই হয়, গ্লুকোজ হয়, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ হয়ে যায়। এই দিক থেকে একটা কার্বন বের হয়ে গেল। তাহলে 6টা থেকে যখন এখানে 6টা ছিল লাস্ট, এই যে এই জায়গায় 2 অণু, তো 6টা থেকে যখন একটা বের হয়ে গেল তখন আমার থাকে কত কার্বন, 5 কার্বন। তখন আমার থাকে কত কার্বন, 5 কার্বন। তাহলে ওই 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ জাইলুলোজ, জাইলুলোজ 5 ফসফেট। ওকে, তাহলে এখানে কিন্তু মোট ছিল 6 কার্বন, এর মধ্যে থেকে একটা কার্বন এখানে বের হইলো, একটা কার্বনে এইভাবে যৌগ CH2O এভাবে করে বের হইলো, এরা নিয়ে এমনি বের হলো। বাকিটা কি হলো, বাকি 5 কার্বন মিলে জাইলুলোজ 5 ফসফেট। এই জাইলুলোজ 5 ফসফেট এরপরে কি হলো, ও হয়ে গেছে রাইবুলোজ 5 ফসফেট। জাইলুলোজ থেকে কি হয়ে গেল, রাইবুলোজ 5 ফসফেট, রাইবুলোজ 5 ফসফেট। এবার এই রাইবুলোজ থেকে আবার সে কি হবে, রাইবুলোজ থেকে আবার সেম আগের জায়গায় রাইবুলোজ 1,5 বিস ফসফেট। বিস মানে কি 2, তাহলে এখানে 1,5, তাহলে ভাই এখানে ছিল একটা ফসফেট, ও আবার যখন এখানে আসতে যাবে যখন আরেকটা ফসফেট ওর সাথে যুক্ত হবে, তার মানে মাঝে কিছু একটা হয়েছে। তো মাঝে কি হয়েছে আসলে, মাঝে যে ঘটনাটা ঘটছে দেখো, এটিপি ভেঙে এডিপি হয়েছে। কি হয়েছে, এটিপি ভেঙে এডিপি। তাহলে কি হলো, এটিপি ওইখান থেকে যখন এডিপি হয় একটা ফসফেট সে ছেড়ে দেয়, ওই একটা ফসফেট তারপরে এখানে ওর সাথে হইলো, তাহলে রাইবুলোজ 5 ফসফেটের সাথে এখান থেকে কি হলো, রাইবুলোজ 1,5 বিস ফসফেট। কি হলো, 1,5 বিস ফসফেট। ওকে, দেখো বুঝে গেল সবাই, এই জিনিসগুলা একটু প্র্যাকটিস করা লাগে, চক্রগুলো একটু প্র্যাকটিস। এখন তুমি এইখানে হইলো, এখন তুমি ভাবতেছো এখান থেকে ভাইয়া গ্লুকোজ কেমনে হইলো, হিসাবটা বুঝলাম না। তোমাকে একটা কথা বলে রাখি, এবার মনে আছে আমরা যখন সালোক সংশ্লেষণ বিক্রিয়া লিখো কয়টা কার্বন লিখো, কয়টা কার্বন ডাই অক্সাইড ওখানে লিখো বিক্রিয়ায়, 6CO2, 6CO2 প্লাস 12H2 এমনি লিখো, 6টা কার্বন ডাই অক্সাইড, রাইট? এখন দেখো আমরা যখন এখানে কাজ করতেছিলাম আমরা একটা করে কার্বন ডাই অক্সাইড ঢুকাইছি, তার মানে এরকম 6টা কার্বন ডাই অক্সাইড 6টা সাইকেল করবে। কথা বুঝছো, একটা কার্বন ডাই অক্সাইড দিয়া তোমাকে এইটুকু দেখালাম। এখন তার মানে 6টা কার্বন ডাই অক্সাইড হলে কি হবে, এটা চক্রটা 6 বার ঘুরবে, 6 বার ঘোরার পরে কিন্তু আমার গ্লুকোজ হবে। সো আমি এখন এখানে তোমাদের একটু বুঝাই দিই, দেখো যখন আমার এখানে 6টা, এতক্ষণ আমরা একটা দিয়ে দেখাইছি, এখন ধরো 6টা যখন হবে সব 6 6 6 হবে, 6 গুণ করো, তাহলে এটা 6 হবে, এটা ইন্টু 6 ইন্টু 2, এটাও হবে 6 ইন্টু 2, সব 6, এখানেও কি হবে 6 ইন্টু এত 2 অণু, হ্যাঁ এটা সেম ভাবে। তাহলে এইখান দিয়ে যখন এটা যদি 6 ইন্টু হয়, তাহলে এই যে এখান থেকে যখন একটা করে কার্বন বের হয়েছিল, তাহলে যদি 6টা কার্বন ডাই অক্সাইড এখানে ঢুকে, তাহলে এই দিক দিয়ে আমার 6টা কার্বন বের হবে না? তাহলে এই যে দেখো এইভাবে করে 6 বার ঘোরার পরে তোমার এইখান থেকে এই যে 6টা কার্বন এখানে মিলে, এরা মিলে ফাইনালি গ্লুকোজ হবে। কারণ আমরা জানি গ্লুকোজে কয় কার্বন, 6 কার্বন। তাহলে এই ক্যালভিন চক্র 6 বার এভাবে ঘুরতে হবে একবার গ্লুকোজ হওয়ার জন্য। ব্যাপারটা সেরকম, মানে 6টা কার্বন ডাই অক্সাইড মিলে তারপরে গিয়ে একটা গ্লুকোজ হবে। তাহলে আমরা প্রথমে দেখতেছিলাম একটা মিলে আমরা দেখলাম এভাবে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পথে একটা এখানে আলাদা হচ্ছে, যাচ্ছে একটা আলাদা হচ্ছে, যাচ্ছে একটা আলাদা হচ্ছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এরকম করে যদি 6টা একভাবে হয় তাহলে লাস্টে গিয়ে আমার এই যে 6টা মিলে এখান থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে তারপর ওরা গ্লুকোজ হয়ে যায়। এটা ধাপে ধাপে।
তো তুমি যদি মোটামুটি এই চক্রগুলা কোথায় কোনটা ভাঙতেছে, এটিপি কোথায় ভাঙতেছে, ওই যে এখানে ভাঙে ওইখানে ভাঙে, এই জিনিসগুলো যদি ইজি করে দেখাতে পারো, তোমার নাম্বার 100-তে মানে 4-4 বা 3-3 এটা পেতে তুমি বাধ্য, এটা পেতে তুমি বাধ্য। ওকে, বলো। আশা করি সবার মোটামুটি এই পয়েন্টে এসে সবাই একটা ব্যাপার ক্লিয়ার হইতে পারছো। আচ্ছা, ওকে, এটা আমি আশা করি সবাই একবার বুঝে গেছো। সো এই চক্রটা যদি এভাবে লিখো ভাইয়া, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা সিকিউতে তোমাদের আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা 5 স্টার টপিক। হ্যাঁ, সিকিউতে এটা একটা 5 স্টার টপিক, এটা মাস্ট মাথায় রাখবা। ওকে, নেক্সটে আমরা যদি যাই একটু, সবাই C4 চক্র নিয়ে আমরা কথা বলবো। এখন কথা বলবো কি নিয়ে? C4 চক্র বা হ্যাচ স্ল্যাক চক্র। এই চক্রের আরেকটা নাম হচ্ছে ডাইকার্বক্সিলিক চক্র বলে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য কি, এই যে C3 চক্রে, যে এইটা হচ্ছে তার প্রথম স্থায়ী যৌগ। এই যে যদি বলে C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই চক্রের নাম কেন C3 হলো? কারণ ভাইয়া এই চক্রের প্রথম স্থায়ী যৌগ, তার কার্বন কয়টা? 3টা, এজন্য এই চক্রের নাম হয়ে গেছে C3, বুঝছো? মানে 3টা কার্বন। ওকে, এবার হচ্ছে C4 চক্র। এটার নামও কেন চক্র? C4 কেন? কারণ এখানে প্রথম স্থায়ী যৌগ যেটা হয় সেটা হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট যৌগ, 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। ওকে, সো আমরা এই জায়গায় একটু দেখি যে এই যে C4 যে উদ্ভিদগুলো থাকে তাদের সাধারণত কি থাকে জানো? তাদের হচ্ছে যে 2 রকমের কোষ থাকে, একটা মেসোফিল, একটা বান্ডল শীট। একটা কি? মেসোফিল, একটা বান্ডল শীট, 2 রকমের কোষ থাকে। তো এই C4 চক্রে আমরা 2টা ব্যাপার দেখব। C4 চক্রে আসো, ধরো এটা একটা কোষ, এখানে একটা কোষ, ঠিক আছে? এইটা এখন দেখো, এই জায়গায় যে মেসোফিল আর এদিকে হচ্ছে ধরো বান্ডল শীট। মেসোফিল এবং বান্ডল শীট, হ্যাঁ, মেসোফিল এবং বান্ডল শীট। এইবার আসুন, তো মেসোফিল এবং বান্ডল শীট এই জায়গাটায় আমরা কি বলতেছিলাম? মেসোফিল এবং বান্ডল শীট দেখি, খেয়াল করো। প্রথমে এই জায়গায় একটা যৌগ থাকে, এটাকে বলা হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। ওকে, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা আগে থেকে এখানে থাকে, মানে ওইখানে যেমন আমরা C3 চক্রে দেখেছি যে C3 চক্রে কি ছিল আগে থেকেই, তোমার ওই যে রাইবুলোজ 1,5-বিসফসফেট ছিল, এখানে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থাকে। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে। তো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে এখানে কি তৈরি করবে? প্রথম স্থায়ী যৌগ। আর প্রথম স্থায়ী যৌগ যেটাকে বলা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে প্রথম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে এবার কি হয় দেখো, এখানে ও যখন এই মেসোফিল কোষ থেকে বান্ডল শীটের দিকে যাবে, এখান থেকে ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে দেখো এই জায়গায় ওকে বিজারিত করা হয়, NADPH প্লাস H+। ও থেকে কি হবে? 2টা হাইড্রোজেন নিয়ে সে NADPH হবে, NADP। তাহলে এই যে এখানে 2টা হাইড্রোজেন ওকে দিয়ে দিবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে দিয়ে দিবে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই 2টা হাইড্রোজেনকে নিয়ে ওরা কি হবে? ওরা হবে হচ্ছে ম্যালিক অ্যাসিড। ওরা কি হবে বলো তো? ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ঠিক আছে? ম্যালিক অ্যাসিড হবে।
এই ম্যালিক অ্যাসিডটা তারপরে কি হবে বলতো, এই ম্যালিক অ্যাসিড হইল, ম্যালিক অ্যাসিড থেকে এবার ম্যালিক অ্যাসিড কয় কার্বন, এটাও 4 কার্বন, 4 কার্বন, এরা সবাই 4 কার্বন। এখানে কয় কার্বন ছিল, 3 কার্বন ছিল, তাহলে এইটাও এই যে একটা কার্বন ডাই অক্সাইড ঢুকে এটাও 4 কার্বন, ম্যালিক অ্যাসিড 4 কার্বন। ওকে ফাইন। এবার ম্যালিক অ্যাসিড থেকে এখানে কি হয় জানো, এখানে ও কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দেয়, এই যে বান্ডল শীট কোষের এখানে কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দেয়, এই কার্বন ডাই অক্সাইড আবার এইদিকে থাকা C3 চক্র, ওর ভিতরে এই C3 মানে C4 এর ভিতরে C3 ঘটে, C4 এর ভিতরে C3 মানে এই যে C4 এ ওর কাজ হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইডটারে ওরে পাস করে দেওয়া, কার্বন ডাই অক্সাইডটাকে পরিবহন করে এখানে পাস করা, তো এখানে দিয়ে দিবে, এখানে C3 চক্র হতে থাকে, মানে এই C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ হবে। তো এই যে ম্যালিক অ্যাসিড কি করলো, কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দিল। তো ম্যালিক অ্যাসিড যখন একটা কার্বন ছেড়ে দিল এবং একই সাথে ও কি হইলো, ও জারিত হইলো, কিভাবে, ওর নিজের থেকে হাইড্রোজেন নিয়ে নিল, ও ছেড়ে দিল হাইড্রোজেন, ওই হাইড্রোজেন NADP গ্রহণ করলো, করে ওরা NADPH প্লাস H প্লাস হলো, গ্রহণ করলো। এরপরে ম্যালিক অ্যাসিড থেকে কি হলো দেখো তো, এখানে ম্যালিক অ্যাসিড থেকে আমার হচ্ছে পাইরুভিক অ্যাসিড হলো, কি হয়েছে এটা, পাইরুভিক রাইট, পাইরুভিক অ্যাসিড হয়েছে। তো পাইরুভিক অ্যাসিড দেখো এখানে কিন্তু একটা কার্বন চলে গেছিল, ম্যালিক অ্যাসিড ছিল 4 কার্বন, এখানে একটা কার্বন সরে গেছে, তার মানে এটাও 4 কার্বন, সরি 3 কার্বন, 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড তারপরে কি হলো, এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হলো। কেন ফসফো আবার আসলো কোথা থেকে ভাইয়া, ফসফোইনল ফসফেট আসলো কোথা থেকে, এই পাইরুভিক অ্যাসিড আবার ব্যাক টু এইখানে আসলো, তাহলে এইখানেও ফসফোইনল হলো কিভাবে, কারণ ফসফেট আসার জন্য আমাকে কি করতে হবে বলো, এটিপি ভাঙতে হবে, রাইট, তার মানে এখানে আবার এটিপি ভাঙবে, এটিপি ভেঙে এডিপি হবে, আর একটা ফসফেট পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ওরা কি তৈরি করলো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো এইটাই চলতে থাকে, এই যে চলতে থাকে, তাহলে এখান থেকে সে এই মেসোফিল কোষ কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করলো, এটাকে পাস করে ম্যালিক অ্যাসিড কি করলো, এটারে এই পাশে দিয়ে দিল, এই পাশে ওদেরকে দিয়ে দিল, দিয়ে আবার আগের জায়গায়, এইভাবে করে চলতে থাকে। তো এই C4 চক্রটা ঘটে কাদের, ওই অন্য কিছু ঘাস, ভুট্টা, ইক্ষু এদের ক্ষেত্রে এটা একটু বেশি ঘটে, এদের ক্ষেত্রে একটু বেশি ঘটে C4টা, ঠিক আছে, এই জিনিসটাই আমরা বললাম। ওকে, তো সবাই আশা করি C4 চক্রটা এটা বুঝতে পারছো, যে ভাই আমার প্রথমে ফসফিনল পাইরুভিক অ্যাসিড একটা ছিল 3 কার্বন বিশিষ্ট, এরপরে এটা থেকে কি হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হলো, তো এটা কি এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে, হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়েছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি হলো, ম্যালিক অ্যাসিডে হইলো, এটা তখন এখানে কি হয়েছে, NADPH প্লাস H প্লাস, এইটা ভেঙে NADP হয়েছে, মানে ও হাইড্রোজেন কাকে দিছে, এই একে দিয়ে দিছে, দিয়ে সে এখানে ম্যালিক অ্যাসিড হইলো। ওকে ভালো, এই ম্যালিক অ্যাসিডের পরে কি করলো, ও কার্বনটাকে ছেড়ে দিল, একটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিল, এবং ও এই ম্যালিক অ্যাসিড হাইড্রোজেন আয়নও ছেড়ে দিছে, ওই হাইড্রোজেন আয়ন কি করছে, এই NADP ওর থেকে হাইড্রোজেন আয়ন নিয়ে NADPH প্লাস H প্লাস হয়ে গেছে। তাহলে এই ম্যালিক অ্যাসিড যখন একদিকে হাইড্রোজেন ছেড়ে দিল, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে কি হয়ে গেল, 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। তো মাঝখান দিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা যে ছেড়ে দিল না, এই কার্বন ডাই অক্সাইড গিয়ে এখানে C3 চক্রের জন্য আবার মেকানিজম থাকে, আবার C3 চক্রের মাধ্যমে ওই গ্লুকোজ তৈরি করলো, আর এই পাইরুভিক অ্যাসিড আবার এইদিকে আসলো, এই কোষ এই পাশে চলে আসলো মেসোফিলে, এই যে এখানে এটিপি থেকে ভেঙে এডিপি হইলো, এটিপি ভেঙে এডিপি, তো এটা আবার এই জায়গায় আসলো, এই জায়গায় এসে আবার এটা চলতেছে। এই হচ্ছে যে তোমার C4 চক্র, যে একটার পরে একটা, তোমাকে পরীক্ষা আসলে তুমি এইভাবেই লিখবা, এইভাবেই প্রেজেন্ট করবা, এই জিনিসটাকে ব্যাখ্যা করবা সহজে। তোমার এই C4 যদি তুমি এই ডায়াগ্রামটা একে এইভাবে দিয়ে আসতে পারো, এরপরে যদি কথাগুলো লিখতে পারো, তোমাকে এখানে নাম্বার কাটার কোনো চান্সই নাই। অনেক সময় C4 চক্র বলবে, এটা গতে গ নাম্বারে বলবে C4 চক্র, দেখো C4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা চক্র তোমার লাগবেই, তুমি একটু ব্যাপারটা দেখে এইভাবে করে লিখবা, ঠিক আছে। এখন আমরা C4 এদের পার্থক্যের এই জায়গাটায় যাব, হ্যাঁ, পার্থক্যে যাব, যে এইটাও আমাদের সিকিউতে অনেক বেশি দেয়, যে পার্থক্যটা কি আসলে, পার্থক্যটা কি। আচ্ছা, তো প্রথমে আসি C4 উদ্ভিদের পার্থক্যের এখানে যদি আমরা যাই, দেখো C3 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় সে কি, উচ্চ তাপমাত্রায় সক্ষম নয়,
তাকে কি বলছে? সে উচ্চ তাপমাত্রায় সক্ষম নয়। আর এইখানে C4 উদ্ভিদের ক্ষেত্রে বলছে সে উচ্চ তাপমাত্রায় সক্ষম, উচ্চ তাপমাত্রা সে মেনে নিতে পারে। ঠিক আছে, তার মানে এটা গেল তাপমাত্রার ব্যাপার, রাইট? উচ্চ তাপমাত্রা মানায় নিতে পারবে C4 উদ্ভিদগুলা। ক্র্যানজ অ্যানাটমি। আচ্ছা, ক্র্যানজ অ্যানাটমি জিনিসটা কি? ক্র্যানজ অ্যানাটমি এটা আমি তোমাদেরকে বুঝাই। ক্র্যানজ অ্যানাটমি জিনিসটা হচ্ছে এক ধরনের কোষ থাকে বান্ডল শীত কোষ, বি দিয়ে প্রকাশ করলাম। এই বান্ডল শীত কোষকে ঘিরে যখন চারপাশে মেসোফিল কোষ থাকে, রাইট? বান্ডল শীত কোষকে ঘিরে যখন আমার এরকম মেসোফিল কোষ থাকবে, এই যে গঠনটা, এই অ্যানাটমিটাকে আমরা বলি ক্র্যানজ অ্যানাটমি। এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় ক্র্যানজ অ্যানাটমি। ক্র্যানজ অ্যানাটমি, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ক্র্যানজ অ্যানাটমি। যে বান্ডল শীত কোষকে ঘিরে তার চারপাশে মেসোফিল কোষের এই যে বিন্যাস, এটাকে বলা হয় ক্র্যানজ অ্যানাটমি। ওকে, আচ্ছা, এই ক্র্যানজ অ্যানাটমিটা C3 এর নেই, এদের থাকে না। C3 এর এটা নাই, কিন্তু C4 উদ্ভিদে এটা আছে, যে বান্ডল শীত কোষ এর চারপাশ ঘিরে মেসোফিল কোষ। তাহলে এইখানে ক্র্যানজ অ্যানাটমি থাকে, এখানে ক্র্যানজ অ্যানাটমি থাকে। ওকে, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব C3 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড একটু বেশি পরিমাণে দরকার, হ্যাঁ, একটু বেশি থাকে। তাহলে এখানে কত? 50 ppm পার্টস পার মিলিয়ন। 50 ppm এগুলো লেখা লাগে তোমাদের। আর এইখানে লাগে C4 এ মাত্র 0.1 ppm, 0.1 ppm। আচ্ছা, এরপরে আসো উৎপত্তি। উৎপত্তির কথা কি বলছে? উৎপত্তি, যেহেতু এটা উচ্চ তাপমাত্রায় C3 উদ্ভিদ থাকতে পারে না, ওর একটু কম লাগে, কম, তার মানে ওর উৎপত্তি শীত প্রধান অঞ্চলে। কোন অঞ্চলে? শীত প্রধান ওই সব অঞ্চলে। আচ্ছা, ফাইন। আর যদি বলে তাহলে C4 এরটা কোথায়? C4 ও তো উচ্চ তাপমাত্রা নিতে পারে, অনেক তাপমাত্রা ও মানায় নিতে পারে, তার মানে ওর উৎপত্তিটা গ্রীষ্ম প্রধান অঞ্চলে, গ্রীষ্ম প্রধান অঞ্চলে। ঠিক আছে, এটা হলো। এখন আসো সালোক সংশ্লেষণের হার। দেখো, আমরা বারবার বলতেছি যে এই যে C4 উদ্ভিদগুলোর ক্ষেত্রে দেখো একটা বিশেষ গঠন, যেটাকে আমরা বলি ক্র্যানজ অ্যানাটমি। এই অ্যানাটমিটা C4 উদ্ভিদে আছে, C3 তে এগুলো নাই। তার মানে C4 উদ্ভিদে এই যে মেসোফিল কোষগুলা বান্ডল শীতকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড দেয়, প্রচুর পরিমাণে কি দেয়? কার্বন ডাই অক্সাইড সাপ্লাই দিতে পারে। তার মানে এইখানে প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষণ হয়, কারণ এখানে চারপাশের মেসোফিল কোষ বান্ডল শীতে কার্বন ডাই অক্সাইড দেয়, আর ওই কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে সে খাদ্য তৈরি করে। তার মানে আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণের যে হার, সালোক সংশ্লেষণের হার এখানে কম থাকে, ওইখানে বেশি। এইখানে কম, ওইখানে বেশি। ঠিক আছে, উদাহরণ আসি। উদাহরণের কথা যদি বলি, তাহলে C3 উদ্ভিদের এটা কি? আমাদের ধান, আম, তাই না? আমাদের কমন কাঁঠাল, এগুলো হচ্ছে সব আমার C3 উদ্ভিদ। আচ্ছা, আর যদি C4 উদ্ভিদের উদাহরণে যাও, তাহলে কি কি বলতো? ইক্ষু, ভুট্টা, তাই না? এরপরে হচ্ছে ঘাস, গিনি ঘাস, এগুলো হচ্ছে ওর উদাহরণ। ঠিক আছে, এগুলো হচ্ছে C4 উদ্ভিদের। তো এই যে পার্থক্যগুলো না, C3 C4 উদ্ভিদের পার্থক্য, এরপরে এদের চক্রের পার্থক্য, এগুলা প্রায় আসে, ঠিক আছে, প্রায় আসে। ওকে, এখন আসো ওদের চক্রের পার্থক্য। তাহলে C3 C4 চক্রের পার্থক্যটা কি? তাহলে এতক্ষণ আমরা উদ্ভিদগুলোর ব্যাপারে পড়লাম, মাঝে মাঝে C3 C4 চক্রের পার্থক্য তোমাদের একটু দিয়ে দেয়, সেক্ষেত্রে তখন এটা একটু পড়ে নিতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমেই আসি যে কোষ কোথায় ঘটে। যেমন C3 চক্রটা শুধুমাত্র আমরা বলেছি কি এটা মেসোফিল কোষে ঘটবে, শুধু মেসোফিল কোষে ঘটবে। আর C4টা মেসোফিল প্লাস বান্ডল শীত, মেসোফিল প্লাস বান্ডল শীত কোষে ঘটবে, রাইট? এটা দুইটা কোষ। C4 উদ্ভিদ মানে সেখানে পাতায় দুই ধরনের কোষ থাকে, মেসোফিল বান্ডল শীত, মেসোফিল বান্ডল শীত, রাইট? ওকে, কার্বন ডাই অক্সাইড গ্রহীতা C3 চক্রে কে গ্রহণ করে? ওই যে কার্বন ডাই অক্সাইডটা প্রথম কার সাথে যুক্ত হয়?
সেটাকে আমরা বলি কি বলতো, রাইবুলোজ। আচ্ছা সংক্ষেপে লিখবো না বড় করে লিখবো? আচ্ছা বড় করে লিখি, রাইবুলোজ 1,5-বিসফসফেট ছিল, মনে আছে? দেখো এখন আমরা জাস্ট এগুলার রিক্যাপ করতেছি। হ্যাঁ, রাইবুলোজ 1,5-বিসফসফেট ছিল। আর C4 এ কোনটা কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করতেছিল? কোনটা? ওই যে ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম, কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম। তো এই যে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম, এটা হচ্ছে যে তোমার এখানে দেখো রুবিস্কো, এটা কি রুবিস্কো, রুবিস্কো। আর এইদিকে কি C4 এ, C4 এ হচ্ছে পিইপি কার্বক্সিলেজ, পিইপি কার্বক্সিলেজ, পিইপি কার্বক্সিলেজ। আচ্ছা ঠিক আছে, পিইপি কার্বক্সিলেজ। কার্বক্সিলেজের কাজ কি? কার্বক্সিলেজ মানে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করা, কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করা। ঠিক আছে, এটা হচ্ছে ওর ব্যাপার। ওকে, তারপর দেখো কার্বক্সিলেজ এনজাইমের দক্ষতা, যেমন C3 চক্রের এর দক্ষতা, এই এনজাইমের দক্ষতা C3 চক্রেরটা মোটামুটি মাঝে, বাট ওর দক্ষতা অনেক বেশি। C4 এর এই এনজাইমের যেটা কার্বন ডাই অক্সাইডকে বন্ড করে, এটার দক্ষতা অনেক বেশি। তাপমাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। C3 চক্রের জন্য কত আদর্শ তাপমাত্রা? 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, 10 থেকে 25। আর এইটার ক্ষেত্রে কত? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটু বেশি, রাইট? এখানে যেহেতু উচ্চ তাপমাত্রা তাই এখানে 30 থেকে 45, আর এখানে দেখো 10 থেকে 25। কার্বন ডাই অক্সাইড ঘনত্ব আবারও কতটুকু দরকার? এই যে আমরা বলেছিলাম C3 চক্রে আমার 50 ppm লাগবে। কত? C3 চক্রে 50 ppm লাগবে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। C4 চক্রে আমার তো লাগবে না, কারণ C4 চক্রে এমনিই ভাই প্রচুর থাকে। সো এখানে আমার 0.1 ppm থাকলেই হচ্ছে, 0.1, কারণ এখানে অলরেডি অনেক বেশি থাকে, এখানে অলরেডি অনেক বেশি পরিমাণে থাকে। ওকে, আমি সরি, আমি আসলে আজকে ক্লাসটা আমি তোমাদেরকে জানায় আসতে পারিনি। তো জানায় আসতে পারলে আরো একটু তোমাদেরকে অ্যানাউন্স করে, আগে থেকে অ্যানাউন্স করতে পারলে আমি ভালো হতো, বাট আমি জানি না। বাট আমি মনে করি যে এই ক্লাসটা যখন এরপর ইউটিউবে যাবে, ইউটিউবে স্টুডেন্টরা অনেকেই করতে পারবা এই ক্লাসটা হয়ে গেলে। ওকে, সো আমাদের মেইন ব্যাপারগুলো দেখো, এই যে খনিজ লবণ শোষণের মধ্যে সক্রিয় নিষ্ক্রিয় পার্থক্যটা আসে, তোমার হচ্ছে ওই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আসে। এদিকে আমরা পড়লাম হচ্ছে খোলা বন্ধ কৌশলটা পড়লাম, পত্ররন্ধ্র খোলা বন্ধ কৌশল। আমরা হচ্ছে তোমার C3 চক্র, C4 চক্র এগুলো পড়েছি। এবার আমরা ওদের পার্থক্যগুলো পড়লাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তোমার এই যে গ্লাইকোলাইসিস, কি নিয়ে জানবো বলো তো? গ্লাইকোলাইসিস নিয়ে জানবো আমরা। ঠিক আছে, আসো গ্লাইকোলাইসিস নিয়ে আমরা জানি। তো গ্লাইকোলাইসিস কি? আমাদের এইটাই, যদি তোমার সৃজনশীলের একটা কথা বলা হয় যে কোনটা আসে শ্বসন থেকে, গ্লাইকোলাইসিসটা বেশি আসে। ওকে, সো গ্লাইকোলাইসিস কথাটার মানে কি বলতো? এই যে দেখো, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে কি ভাঙা, লাইসিস মানে কি বলো? ভাঙা। গ্লাইকো মানে কি গ্লুকোজ, ঠিক আছে? তার মানে গ্লুকোজ ভাঙা। গ্লুকোজ এখন কি হবে? গ্লুকোজটা ভাঙবে। গ্লুকোজ এখন কি হবে? গ্লুকোজটা ভাঙবে। তো গ্লুকোজ ভাঙলে কি কি পাবো আমরা একটু দেখি। তো প্রথমেই আমার যখন এইখানে গ্লুকোজ, দেখো গ্লুকোজ, কোনো গ্লুকোজ, হ্যাঁ, ও এইখানে ফার্স্টে ভাঙলে ও কি পাবো? ওর মানে ভাঙবে তো, মানে ওর আগে এখানে একটা ফসফেট যুক্ত হবে। ফসফেট যুক্ত হবে মানে গ্লুকোজ কি হবে? গ্লুকোজ 6 ফসফেট হবে। কারণ আমরা জানি গ্লুকোজের 6টা কার্বন, তাই না? বলো তো গ্লুকোজে কয়টা কার্বন? 6টা কার্বন। এই 6 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয়েছে, 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে, নাম হয়ে গেছে গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, তো এই ফসফেটটা আসলো কোথা থেকে বলো তো? এই যে এটিপি ভেঙে এডিপি, রাইট? এটিপি ভেঙে যখন এডিপি হয়েছে তখন একটা ফসফেট ওর সাথে, তাহলে গ্লুকোজ ভেঙে গ্লুকোজ থেকে কি হলো? গ্লুকোজ 6 ফসফেট হলো। ওকে, এবার এই গ্লুকোজ 6 ফসফেট হওয়ার পরে ও কি হবে? ওর একটা সমাণু আছে। গ্লুকোজের সমাণু কি জানো? সমাণু গ্লুকোজ ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ 6 ফসফেট ও কিসে পরিণত হয়ে যাবে বলো তো? ও ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। ফ্রুক্টোজ
সিক্স ফসফেটে পরিণত হবে। ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার এই ফ্রুক্টোজ 6 ফসফেট এরপরে কি হবে দেখো, এই জায়গায় ফ্রুক্টোজ 6 ফসফেট ও হয়ে যাবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কেন হইল? এবার হচ্ছে এটা ভাইয়া, এটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কেন হইল বলেন তো? এই যে দেখো ফ্রুক্টোজ 6 বিসফসফেট, এটা যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হবে, এটার জন্য কি এখান থেকে এটিপি ভেঙে ওর আবার এডিপি হয়েছে। কি হয়েছে? এটিপি ভেঙে এডিপি। যখনই মনে হবে কোথাও ফসফেট যুক্ত হচ্ছে এক্সট্রা, তার মানে কি সেখানে এটিপি ভেঙে এডিপি হচ্ছে। তাহলে একটা ফসফেট এটিপিতে মানে কি 3টা ফসফেট থাকে, এডিপিতে ডাইফসফেট তার মানে 2টা ফসফেট, একটা ফসফেট দিয়ে দিচ্ছে। তো এই ফ্রুক্টোজ 6 ফসফেটকে সে কি করতেছে? একটা ফসফেট দিয়ে দিচ্ছে, যার জন্য কি হয়ে গেল? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়ে গেছে, রাইট? আচ্ছা, এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে এরপরে আমরা বাকি অংশ এবার আসো। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে এরপরে আমাদের বাকি ব্যাপারটা এবার আসি একটু, যে কি হয়। এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ও ভেঙে দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট বা 3 ফসফোগ্লিসারলডিহাইড একই জিনিস। ওকে, তো সে কি করলো? এখান থেকে 3 ফসফোগ্লিসারলডিহাইড গ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারলডিহাইড হলো, ঠিক আছে? 3 ফসফোগ্লিসারলডিহাইড। এবার এখান থেকে কি হলো? এটার একটা সমানুকি ব্যাপারটা কি দেখো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা কি ছিল? 6 কার্বন ছিল না? এখন ওইখান থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই 3 ফসফোগ্লিসারলডিহাইড এটা কয় কার্বন? 3 কার্বন। তাহলে এই পাশে আরেকটা 3 কার্বন বিশিষ্ট যৌগ হবে, এটা কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে? অ্যাসিটোন ফসফেট। আচ্ছা, ওকে, কারণ ফসফেট কয়টা ছিল? ফ্রুক্টোজ 1,6, খেয়াল করো এইখানে 2টা ফসফেট ছিল, 6 কার্বন, 2টা ফসফেট। তাহলে এইটা এবার কি হয়ে গেল? এখানে 3 কার্বন, এখানেও 3 কার্বন, 6 কার্বন ভেঙে স্প্লিট, ভাঙন হয়ে গেছে কিন্তু, দেখছো? ভেঙে একটা গ্লিসারলডিহাইড, একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এবার এইখান থেকে এই যে ফসফোগ্লিসারলডিহাইড থেকে দেখো কি হয়, এখানে কি হবে? অ্যালডিহাইড, তো অ্যালডিহাইডকে যদি আবার আমরা ওর এখান থেকে বিজারিত করতে পারি, মানে ওর এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নিতে পারি, হ্যাঁ, জারণ করতে পারি, হাইড্রোজেন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পাবো? অ্যাসিড। যেমন আমরা করেছিলাম, অ্যাসিডকে যদি তুমি হাইড্রোজেন দাও, মানে বিজারণ করো, তাহলে অ্যালডিহাইড পাবো। তাহলে উল্টাটা করো, অ্যালডিহাইডকে যদি জারণ করো, মানে হাইড্রোজেনটাকে নিয়ে নাও, তাহলে অ্যাসিড পাবা। এই যে দেখো এখান থেকে আমরা কি পেতে পারি? এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড। এখন তুমি যখন ওর এখান থেকে দেখো NADP প্লাস এখানে ফসফেট আছে একটা, এবার কি হবে? ওর এখান থেকে তুমি 2টা হাইড্রোজেন নিয়ে নিবা, নিয়ে কি হয়ে গেল? তুমি NADPH প্লাস H প্লাস হইল তোমার, রাইট? তোমার এটা হইল। এখন তুমি যে এখানে ওকে ফসফেট দিলা, এই যে ফসফেট, ঠিক আছে? আচ্ছা, এটা NADPH না, NADH, পিটা নাই। ওকে, সো তুমি যে এখানে ওর এখান থেকে হাইড্রোজেন নিলা, আর এখানে একটা ফসফেট ছিল না, এই ফসফেটটা এবার ওর সাথে গ্লিসারলডিহাইডের সাথে যুক্ত হয়ে সে কি হয়েছে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এই কথাটা বলছে। সেখানে কি হবে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। কেন? ওই অ্যালডিহাইডকে জারণ করা হলো, অ্যালডিহাইড থেকে হাইড্রোজেন নিয়ে এই হাইড্রোজেনটা এই যে NAD নিয়ে নিল, NADH প্লাস H প্লাস, দেখছো? আচ্ছা,
আচ্ছা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে। এখন এইখানে ওর আবার কি ঘটবে দেখো, এই যে 1,3 বিসফসফো ওর এখান থেকে একটা ফসফেট আবার চলে যাবে, ফসফেট চলে যাবে, কি হবে সে এখানে দেখো সে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে, দেখছো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ভাই একটা ফসফেট গেল কই, এখানে তো বিসফসফো মানে দুইটা ফসফেট ছিল, একটা ফসফেট গেল কই, তাহলে এই জায়গাতেই হচ্ছে চার্মিং ব্যাপার। এইখানেই তুমি দেখবা এই যে একটা ফসফেট এডিপি এর সাথে, এখানে একটা ফসফেট এডিপি এর সাথে যুক্ত হয়ে সে কি তৈরি করছে বলো, এটিপি তৈরি করছে। সে কি তৈরি করলো, এটিপি তৈরি হলো। তাহলে আমরা এখানে একটা জায়গা দেখলাম যে এইখানে এটিপি তৈরি হচ্ছে, ঠিক আছে। এই চেইনে কিন্তু এটা হইতেছে, তুমি কিন্তু ওইটা এখনো দেখাই নাই, মানে ওইটাও সেমই হবে, সেম, বাট আমরা একটা পাশ দেখাইলেই হয় যে আমার এইখান থেকে কি কি ঘটতেছে। তাহলে এখানে একটা NAD2H পাওয়া গেল, এটিপি তৈরি হলো, ওকে। তাহলে এখন কি হয়েছে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার আসো এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এর পরে কি হবে, ওর কার্বন সংখ্যাটা পাল্টায় ফেলবে, 3 নাম্বার কার্বন থেকে 2 নাম্বার কার্বনে আসবে, সো এখন হয়ে গেল 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 নাম্বার কার্বন থেকে 2 নাম্বারে আসছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার আসো সেখান থেকে তোমার কি হবে, পানি, পানি বের হয়ে গেলে এই জায়গায় আমরা পাবো কি ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক, ফসফিনল পাইরুভিক অ্যাসিড। আর এই ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে এরপরে আমার ফাইনালি পাইরুভিক অ্যাসিড। এখন এই জায়গাতে একটা ফসফোইনল, যে পানি বের হয়ে গেল ফসফোইনল হলো, এখন এখানে একটা ফসফেট আছে না, তো এই ফসফেটটা যখন সরে যাবে তার মানে কি, এখানে একটা এটিপি তৈরি হলো, এখানে একটা কি তৈরি হলো বলতো, এটিপি। আবারও দেখাই ফসফিনল পাইরুভিক অ্যাসিড, তার মানে এখানে একটা ফসফেট আছে, তাহলে কি হবে, এবার এই ফসফেটটা এডিপি এর সাথে ও বন্ধন করে ও এখানে কি করবে, এটিপি করবে, কি করবে, এটিপি করবে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, ওকে। তাহলে আমার এই যে দেখো গ্লাইকোলাইসিস যে ব্যাপারটা, যেটা আমরা দেখতেছিলাম ওখান থেকে গ্লুকোজ, তারপরে এখানে 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, 1,6 বিসফসফেট, তারপরে এখান থেকে আমরা দেখলাম যে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা ভাঙলো, একটা 3 ফসফোগ্লিসারালডিহাইড, একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটান ফসফেট, এবং দুজনই কিন্তু সমাণু, দুজনের সমাণু একই, ওকে। সো এখন এইখান থেকে যেটা হবে সেম ব্যাপারটা এখান থেকেও হবে, সেম ব্যাপারটা এখান থেকেও কিন্তু হবে। তো তুমি এখন দেখো এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড ওর এখান থেকে কি হইলো, ও জারিত হইলো, জারণ হওয়া মানে কি, ওর এখান থেকে ও হাইড্রোজেনটাকে ছেড়ে দিস, সেই হাইড্রোজেনটা NAD নিল, নিয়ে NADH, আর ওর এখানে থাকা একটা ফসফেটকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার কারণে কি হলো, 3 ফসফো থেকে 1,3 বিসফসফো, কারণ ওই যে এক্সট্রা একটা ফসফেট আসছে এখানে, তো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার কি হবে, 1,3 থেকে সে হয়ে যাবে 3 ফসফো, তাহলে একটা ফসফেট কমলো, তো এই একটা ফসফেট কোথায় গেল, একটা ফসফেট এডিপি এর সাথে বিক্রিয়া করে এটিপি হলো, ওকে, একটা এটিপি হয়ে গেল। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তারপরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে, পানিটা বের হয়ে যাবে, হ্যাঁ, পানিটা বের হয়ে ও অ্যালকোহলের মতো হবে, তাহলে এটাকে আমরা বলি ফসফোইনল, দেখছো ইনল, পানি বের হয়ে গেছে, তো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওর মধ্যেও তো ফসফেট আছে, ফসফেট এখনো আছে, এটাকে সরাইতে হবে, আমার টার্গেট কি, পাইরুভিক অ্যাসিড বানানো, আমার টার্গেট কি, পাইরুভিক অ্যাসিড। সো আমি ফসফেটটাকে যে সরবে কিভাবে যাবে, এডিপি আর ফসফেট মিলে এটিপি হয়ে যাবে, হয়ে আমার শেষে পাইরুভিক অ্যাসিড থাকবে। তাহলে এইভাবে একটা পাইরুভিক অ্যাসিড, এইভাবে একটা পাইরুভিক অ্যাসিড। সো আমরা আলটিমেটলি কি পাইলাম বলতো, এই গ্লুকোজ থেকে আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড পেলাম, গ্লুকোজ থেকে কি পাইলাম বলতো, গ্লুকোজ থেকে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, গ্লুকোজ থেকে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে একটা এদিক দিয়ে আবার সেম ভাবে এখান থেকে পাবো। এরপরে কি পাচ্ছি বলতো, এই গ্লাইকোলাইসিসে এইখান থেকে আমরা 2 অণু NAD2H পাচ্ছি, এই যে এইখানে একটা, আবার সেম এইখান দিয়ে একটা, মানে এই পাশ দিয়ে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে একটা পাইছো, সেম ভাবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন থেকেও তো একই ভাবে পাওয়া যাবে, তাহলে 2টা NAD2H। এরপরে আমরা এটিপি কয়টা দেখো তো, এখানে এটিপি একটা,
একটা, এখানে একটা, দুইটা তৈরি হলো। তাহলে সেম ভাবে এই পাশ থেকে এটিপি তৈরি হবে কয়টা? দুইটা। তাহলে মোট আমার এটিপি তৈরি কয়টা হলো? এটিপি তৈরি 4 এটিপি তৈরি, 4 এটিপি তৈরি হলো। হইলো কিনা? 4টা এটিপি তৈরি, এই পাশে দুইটা, ওইটা থেকে দুইটা, 4টা। কিন্তু তুমি শুরুতে মনে আছে আমার এটিপি যে খরচ হয়েছিল দুইটা? এই যে দেখো, প্রথমে আমার এখানে দুইটা এটিপি ভাঙছিল, ভেঙে ওই যে ওরা ফসফেট হয়েছিল, তাহলে এখানে দুইটা এটিপি খরচ হয়েছিল। তার মানে আমার প্রতিবার গ্লাইকোলাইসিসে 4 এটিপি তৈরি হয়, 2 এটিপি খরচ হয়, 2 এটিপি কি হয়? খরচ। তাহলে আমার নিট এটিপি কত বলতো? 2 নিট এটিপি, 2 অণু নিট এটিপি, এটা বলা হচ্ছে 2 অণু কি আমার নিট এটিপি গেল। ঠিক আছে, এই হচ্ছে এইখান থেকে টোটাল হিসাব। হ্যাঁ, 2 অণু নিট এটিপি ওর থাকে, 2 অণু NAD2H পাওয়া যাবে, এগুলো হচ্ছে ব্যাপার। আর 2 অণু পাইরুভিক অ্যাসিড তো আছে। এখন আমাদের যেটা আরেকটা ভেরি ইম্পর্টেন্টলি আমাদের আসে, সেটা হচ্ছে এই যে শ্বসনের আমাদের ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, এগুলো তেমন একটা আসে না। হ্যাঁ, মানে খুবই রেয়ারলি পরীক্ষা বা বোর্ডে এগুলোতে দেয়, খুবই রেয়ারলি দেয়। গ্লাইকোলাইসিসটা সবচেয়ে বেশি দেয়। আরেকটা হচ্ছে এই যে শ্বসন করলা, এই শ্বসনের শক্তির হিসেবটা। হ্যাঁ, এখন আমরা একটু শ্বসনের শক্তির হিসেবটাকে যদি টান দেই, তাহলে দেখো আমরা কি পাবো। দেখো এই জায়গায় তোমাকে যদি বলি আমি শ্বসনের শক্তির হিসেব, তাহলে তুমি দেখবা দেখো, ঠিক আছে। তো প্রথমে আমি যদি আসি যে এখানে ধাপ, কোন ধাপে এখানে হচ্ছে প্রাপ্যতা, আমি কি কি পাচ্ছি, এখান থেকে কি কি পাইতেছি, আর এখানে হচ্ছে মোট এটিপি হিসেব। ওকে, তো প্রথম ধাপ আসি আমরা গ্লাইকোলাইসিসে কি পাওয়া যায় জানো? কি কি পাই আমরা? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোলাইসিসে কি পাই আমরা? পাচ্ছি দেখো ওই যে 2 অণু NAD2H, 2 অণু NAD2H, আর নিট এটিপি কত? 2 অণু নিট এটিপি, তাই না? কারণ আমার 4 এটিপি তৈরি, 2 এটিপি তো খরচ, তাহলে নিট এটিপি 2টা। ওকে, এরপরে আসো এখান থেকে যখন অ্যাসিটাইল কোয়ে হয়, এরপরে চক্রটার নাম কি? অ্যাসিটাইল কোয়ে চক্র, ধাপ। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, এই অ্যাসিটাইল কোয়ে মানে পাইরুভিক অ্যাসিড থেকে তারপরে অ্যাসিটাইল কোয়ে হয়। এই ধাপে আমার কি তৈরি হয় বলতো? এই ধাপে আমার তৈরি হয় এখানে 2 অণু NAD2H। ওকে, এখানে কি তৈরি হয়? 2 অণু NAD2H। এরপরে 3 নম্বরে আসো ক্রেবস চক্র। এবার আসি আমরা ক্রেবস চক্র। এইখানে কি তৈরি হবে বলতো? কি কি পাই আমরা? তাহলে ক্রেবস চক্রে আমরা পাই হচ্ছে, এটা মনে রাখবা, এটা ক্রেবস চক্র পড়তে গেলে বুঝবা, বাট ক্রেবস চক্র আসে না ওইভাবে। 6 অণু NAD2H পাই। তারপরে ক্রেবস চক্রে কি পাই? 2 অণু FAD2H, 2 অণু FAD2H, 2 অণু এটিপি পাই। ওকে, এগুলো আমরা ক্রেবস চক্রে পেয়ে থাকি। এবার আমরা হিসেব টান দিই। আসো কি বলা হচ্ছে, যেমন এই যে গ্লাইকোলাইসিসের যে NAD2H আছে না, এটা কি করে জানো? নরমালি আমরা জানি এই NAD2H গুলা এরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে ওরা এটিপি তৈরি করে। একটা NAD2H 3 এটিপি তৈরি করে নরমালি। তবে এই যে গ্লাইকোলাইসিসে থাকা যে NAD2H, সে একটু ব্যতিক্রম। সে তাকে কোথা থেকে? সাইটোপ্লাজম। গ্লাইকোলাইসিস হয় কোথায়? সাইটোপ্লাজমে। তো তাকে সাইটোপ্লাজম থেকে কোথায় যেতে হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যাওয়ার সময় তার কিছু এটিপি খরচ হয়। এজন্য বলা হয় যে গ্লাইকোলাইসিসের যে NAD2H, সেখান থেকে না 3 এটিপির বদলে আমরা 2 এটিপি করে পাই। তো আলটিমেটলি 2 অণু NAD2H থেকে তুমি পাচ্ছ কত? 4 এটিপি। পাওয়ার কথা কত? 6 এটিপি। বাট ওই যে বললাম না, সাইটোপ্লাজম থেকে ওকে মাইটোকন্ড্রিয়ায় যাওয়ার সময় ওর কিছু গাড়ি ভাড়া দরকার হয়, ওই গাড়ি ভাড়ায় 2 এটিপি নষ্ট হয়ে যায়। তো এই জন্য ওর থাকে 4 এটিপি। এখানে তো 2 এটিপি এমনি নরমালি পাওয়া যায়। ওকে, ফাইন হইল। এবার আসো এইখানে অ্যাসিটাইল কোয়ের সময় 2 অণু NAD2H তৈরি হইলো। ওই এটা কি? এটা তো আর ওই যাত্রা গাড়ি দিয়ে আসা লাগতেছে না, কারণ এগুলা তো সব মাইটোকন্ড্রিয়ায়। গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, বাট এরা তো সবাই মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তো এখানে তার যাতায়াতের প্যারা নাই, কিছু নাই, নর্মাল, সবই নর্মাল। সো 2 অণু NAD2H থেকে সে কত পাবে? 6 এটিপি পাবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে ওর 6টা এটিপি তৈরি করবে। ওকে,
এবার আসো ক্রেবস চক্রে আমরা কি জানি 6 NAD2H, তাহলে এখানে 6 × 3 তাহলে 18 এটিপি তৈরি করবে, রাইট? 18টা এটিপি আসবে। ভালো, 3 6 18। 2 অণু FeD2H, তাহলে সে একটা FeD2H 2 অণু এটিপি তৈরি করে, তাহলে দুইটা FeD2H কয় অণু? 4 এটিপি তৈরি করবে, রাইট? আবার হয়ে গেল 2 এটিপি। ওকে, এটা তো নরমাল র 2 এটিপি। এইবার আসো এত কিছুর পরে এখন তুমি এখানে খেয়াল করো কত এটিপি হইল। 4 2 6 6 6 12 18 30 4 34 2 36 36 এটিপি। এইটা হচ্ছে মোট শক্তির হিসেব, রাইট? তাহলে 36 এটিপি। তোমাকে যখন বলবে শ্বসনে একটা শ্বসন মানে এই যে সবাত শ্বসন সেখানে কত এটিপি, তখন তুমি এই কথাটা বলবা, তখন তুমি এই কথাগুলা বলে দিবা যে 36 এটিপি। কি পাবা? 36 এটিপি পাবা। ওকে, সবাই এটুকু বুঝছো? এই ব্যাপারটুকু, এই যে শ্বসনের শক্তির হিসেব ভাইয়া, এটা অনেক অনেক জায়গায় এটা অনেকবার আসছে। সো আমি মনে করি তোমাদের এটা একটু পড়ে রাখা ভালো। হ্যাঁ, এটা একটু পড়ে রাখা ভালো, ঠিক আছে? এই জিনিসটুকু সবাই আশা করি এটা বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার? এবার আসো অবাধ শোষণ, এটা থেকে মাঝে মাঝে আসে। তো অবাধ শোষণের ব্যাপারটা কি জানো? প্রথমে ওর দুইটা, অবাধ মানে কি? বাতাস নাই, অবাধ বাতাস নাই, তার মানে অক্সিজেন লাগে না। অবাধ শোষণের মানে কি? অক্সিজেন নেই, এখানে অক্সিজেন ছাড়াই ঘটবে। ওকে, অবাধ শোষণ। এখন এই অবাধ শোষণে আমরা যেটা বলি যে অবাধ শোষণটার দুইটা ধাপ। কয় ধাপে হয়? দুইটা ধাপে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, নরমাল সবাধ শোষণের মতো এই গ্লাইকোলাইসিস ঘটবে। গ্লাইকোলাইসিস একটা ধাপ, গ্লাইকোলাইসিস, আচ্ছা নরমাল। এখন অবাধ শোষণ কাদের হয়? ব্যাকটেরিয়া, ইস্ট, এদের হয়। এদের কি মাইটোকন্ড্রিয়া আছে? এদের তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে ওদের কি এই যে ওইসব ইস্ট, ব্যাকটেরিয়া, ওদের কি তোমার এই যে মাইটোকন্ড্রিয়া যেহেতু নাই, ওদের কি ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট এগুলো হবে? হবে না, হবে না। তো এইখানে যেটা বলছে যে অবাধ শোষণে জাস্ট গ্লাইকোলাইসিস, আর এরপরে কি ওর পাইরুভিক অ্যাসিডের দ্বিতীয় ধাপটা কি? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, ঠিক আছে? এটা অসম্পূর্ণ জারণ, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসে তুমি দেখো কি হবে? নরমাল গ্লুকোজ ভেঙে আমার পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ ভেঙে আমার কি পাইরুভিক অ্যাসিড হবে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের কথা বলছে। গ্লাইকোলাইসিসের কথাটা কি বলছে? গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড। তো গ্লুকোজ ভেঙে যখন আমার পাইরুভিক অ্যাসিডই হচ্ছে, তখন আমি এখানে কি দেখতেছি? দেখো এই জায়গায় আমার গ্লাইকোলাইসিস না, আমার শক্তি হিসেবে আমি এখানে 2 অণু এটিপি পাবো, আর কিছু না। তুমি বলতে পারো ভাইয়া তখন না দেখলাম 2 অণু NAD2H, এখানে NAD2H তৈরি হবে, কিন্তু এটা কি শক্তি তৈরি করতে পারবে? পারবে না, কারণ ওই NAD2H ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই। এখানে তো ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে না, ওই চক্র হবে না, তাহলে NAD2H কি এটিপি তৈরি করতে পারবে? পারবে না। তো আলটিমেটলি এখান থেকে আমরা 2 এটিপি পাচ্ছি। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হলো, ওটা থেকে আমরা 2 এটিপি পাচ্ছি। এখন এরপরে যেটা হয়, এই যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এবার দেখো পাইরুভিক অ্যাসিডটা কিসে কিসে হতে পারে? এই পাইরুভিক অ্যাসিড থেকে তোমার অ্যালকোহল হয়, অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড থেকে কি হয়? অ্যালকোহল হয়, ঠিক আছে? তাহলে আমরা পাইরুভিক অ্যাসিড এখান থেকে অ্যালকোহল হতে পারে। কি হতে পারে? অ্যালকোহল, ওই যে ইথাইল অ্যালকোহল। আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আরেকটা কি? এই পাইরুভিক অ্যাসিড তোমার ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। দুইটা জিনিস হতে পারে পাইরুভিক অ্যাসিড। অ্যালকোহল হতে পারে, যেমন অ্যালকোহল হচ্ছে যে ইথানল C2H5OH, এটা হতে পারে। ল্যাকটিক অ্যাসিডেরটা কি এরকম? দেখো ল্যাকটিক অ্যাসিড যে হয়, এই যে দেখো পাইরুভিক অ্যাসিড CH3COCOOH, এই পাইরুভিক অ্যাসিডের সাথে যখন তোমার কি হয়, দেখো এই জায়গায় NADH প্লাস H প্লাস, হ্যাঁ, ও যখন NAD তে পরিণত হবে, তখন এখানে 2টা হাইড্রোজেন ওকে দিয়ে দিবে।
ওকে দুইটা হাইড্রোজেন দিবে, মানে পাইরুভিক অ্যাসিড এখানে কি হচ্ছে একটু বিজারিত হবে। এই যে এই পাইরুভিক অ্যাসিডটা এই হাইড্রোজেন ওর থেকে নিবে, নিয়ে পাইরুভিক অ্যাসিড কি হয়ে গেল দেখো, পাইরুভিক অ্যাসিড এখান থেকে ও হয়ে গেল এরকম CH3 CHOH COOH এটা হয়ে গেল, ওই যে দুইটা হাইড্রোজেন নিয়ে ও এটা হয়ে গেল। এই গঠনটাকে আমরা বলি কি, এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিডটা এই যে গঠন, এটার বলি আমরা ল্যাকটিক অ্যাসিড। সো ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল যে এই যে পাইরুভিক অ্যাসিড হইলো, ও এখান থেকে NAD2H থেকে হাইড্রোজেনটাকে নিয়ে ও কি হইছে এখানে দেখো, এই যে এই দুইটা হাইড্রোজেন ওর সাথে যুক্ত হয়ে এখানে ল্যাকটিক অ্যাসিড। এতটুকু এগুলো একটু লিখে দিলে, মানে অবাত শ্বসন নিয়ে মাঝে মাঝে একটু বলে যে অবাত শ্বসনের কি ধাপ, কয়টা কি হয় বলো, ব্যাখ্যা করো একটু, তখন তুমি একটু এভাবে লিখে দিলে পারবা। হ্যাঁ, এই জিনিসটা অবাত শ্বসন। অবাত শ্বসনের প্রয়োগ, এটাও সিকিউতে মাঝে মাঝে আসে। প্রয়োগগুলা কি কি করে, কিভাবে আসে, কোথা থেকে কি কি, হ্যাঁ ওকে এগুলা। আচ্ছা, তো আমরা একটু দেখি। প্রথমে আসো বেকারি শিল্প। ওকে, প্রথমে কি আমাদের শেষের দিকে একদম আমরা প্রায় আস্তে আস্তে। তো বেকারি শিল্প, মদ শিল্পে, দুগ্ধ শিল্পে, ভিটামিন শিল্পে, ওষুধ, চা, তামাক, এগুলার সৃজনশীল আসলে একটু লিখতে হয় আর কি, যে অ্যালকোহল, এগুলা বিভিন্ন শিল্পে তোমার এগুলা কোনটাতে কিসে লাগে। ওকে, তো প্রথমে বেকারি শিল্পে দেখো, ওই যে পাউরুটি, ইস্ট দিয়ে কি হয়, ইস্ট দিয়ে পাউরুটি ফোলানো, তাই না? পাউরুটি মেকারে ইস্টের এটা দরকার, পাউরুটিতে ইস্ট, তাই না? পাউরুটি ফোলায় না, সেখানে অবাত শ্বসনের ব্যবহার আছে। ইস্টের মধ্যে কি হয় আমরা জানি, অবাত শ্বসন হয়, ঠিক আছে। আচ্ছা, মদ শিল্পে যেমন দেখো যে আপেলের রস থেকে একটা মদ বের করা হয়, এটাকে বলে সিডার, আর আঙ্গুরের রস থেকে ওয়াইন। তাহলে দেখো আপেল থেকে কি বানানো হয়, আপেল থেকে সিডার, আপেল থেকে আমরা কি বানাই, সিডার, আপেল থেকে সিডার। আর আঙ্গুর থেকে আমরা কি বানাই বলতো, আঙ্গুর থেকে ওয়াইন। আঙ্গুর থেকে কি পাবো, ওয়াইন পাবো। এগুলো হচ্ছে মদ শিল্পে, এদের মাধ্যমে এই আপেলের এখানে আমরা অবাত শ্বসন করে আমরা এগুলো পাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দুগ্ধ শিল্পে দেখো আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এই জায়গাটায় দেখো আমাদের কি আছে, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। এই যে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিসের কথা বলা হচ্ছে দুগ্ধ শিল্পে, এটাই হচ্ছে আমার অবাত শ্বসনের আরেকটা, ঠিক আছে, যে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। ভিটামিন শিল্পে যেমন দেখো B1 ও B2 তৈরি, ভিটামিন B1 B2 তৈরিতে এটা আমার অবদান রাখে, ভিটামিন B1 B2 তৈরিতে। ওষুধ শিল্পে প্রয়োজন আছে, ওষুধ শিল্পেও আমরা অবাত শোষণের কিছু কিছু আয়ুর্বেদিক ওষুধগুলোর ক্ষেত্রে আমরা একটু ব্যবহার করি, ঠিক আছে। তারপরে দেখো চা, তামাক এগুলোর ক্ষেত্রে আমরা যেমন ব্যাসিলাস মেগাটেরিয়াম, এই ব্যাকটেরিয়া, এখানেও যত ব্যাকটেরিয়া সেখানে কি হয়, অবাত শোষণ হয়। তাহলে এই যে দেখো ব্যাসিলাস মেগাটেরিয়াম, হ্যাঁ মেগাটেরিয়াম, এই ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা অবাত শোষণ হয়, যেটা আমাদের চা শিল্পে ব্যবহৃত হয়। তাহলে এই ব্যাকটেরিয়াটা সাহায্য করে, এই ব্যাকটেরিয়াটা কি সাহায্য করে, রাইট। আচ্ছা, তারপরে অ্যালকোহল, আবারও অ্যালকোহল তৈরিতে এগুলো আমাদের হেল্প করে। তারপরে আমাদের হচ্ছে চর্ম, আরেকটা দেখো চর্ম শিল্পে এইখানে কি আমাদের হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, এই যে এই ব্যাকটেরিয়া সাবটিলিস, এটাও কি অবাত শ্বসনের মাধ্যমে চর্ম শিল্পে লোম আছে না, চামড়ার লোম সরাতে সাহায্য করে। কি করে, লোম সরাতে সাহায্য করে, ঠিক আছে। এই হচ্ছে ওদের ব্যাপার, এটা হচ্ছে ওদের ব্যাপার। আশা করি মোটামুটি এগুলো তখন তুমি লিখতে পারবা, কোন শিল্পে ভিটামিন, মানে এগুলো যদি একটু পয়েন্ট করে একটু হালকা করে লিখো না, নাম্বার পাবা। যে ভাই দুধ শিল্পে এটা থেকে এরকম এরকম বানানো হয়, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এগুলো যদি খালি একটু দরকার হয় তাহলেই এটা থাকবে, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল। এখন আসি আমরা সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য, ঠিক আছে, শ্বসনের মধ্যে পার্থক্য। এখানে দেখো কি ঘটে। প্রথমে আমি যদি বলি এই পাশে ধরো সালোক সংশ্লেষণ আর হচ্ছে শ্বসন, হ্যাঁ তোমাকে এই দুইটা কথা বলা হচ্ছে, সালোক সংশ্লেষণ আর কি শ্বসন। ওকে, তো সালোক সংশ্লেষণ আর শ্বসনে আমি যদি প্রথমে বলি
শক্তি রূপান্তর, হ্যাঁ শক্তি রূপান্তরে কি হয়, শক্তি রূপান্তর। আচ্ছা, তারপরে শক্তি কি হয় বলতো, শক্তি কি জমা থাকে না বের হয়, শক্তির অবস্থান, শক্তির অবস্থান, শক্তির অবস্থান নিয়ে আমরা কথা বলবো। ওকে, শক্তির অবস্থান। এরপরে আমরা কি বলবো, সূর্যালোক, সূর্যালোক লাগবে কিনা, হ্যাঁ সূর্যালোক, সূর্যের আলোটা লাগবে কিনা, কেমন এই ব্যাপারটা নিয়ে, কোনটাতে সূর্যের আলো কখন লাগবে, কি লাগবে। এরপরে আসো কি বলবা এখানে, প্রধান দ্রব্য, ওর প্রধান দ্রব্যটা কি, মানে সালোক সংশ্লেষণে কোনটা লাগে, আর উৎপন্ন মানে একটা হচ্ছে যেটা দরকার দ্রব্য, আর এরপরে উৎপন্ন হবে কোনটা, উৎপন্ন, উৎপন্ন দ্রব্য সেটা কোনটা, এটাও আমাদের একটু জানবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট, এগুলো কি পয়েন্ট। আচ্ছা, এরপরে ধরো বিক্রিয়ার স্থান, বিক্রিয়ার স্থান কোথায় ঘটলো, বিক্রিয়াটা, বিক্রিয়াটা ঘটে কোথায়, বিক্রিয়ার স্থান, হ্যাঁ এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আমরা বলবো যে এটার প্রক্রিয়ার ধরন, মানে এটা কেমন বিক্রিয়া, প্রক্রিয়ার ধরন, এটা কি ভাঙা 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 ভাঙি নাকি গড়বে, কোনটা, এটার ব্যাপারে। তো আমি এই পয়েন্টগুলোর আলোকে এখানে একটু আলোচনা করব এখন। দেখো, তো প্রথমে শক্তির রূপান্তর, আলোক সংশ্লেষণে কি হয় বলতো, সূর্যের আলোক শক্তিটাকে আমরা কি করি বলো, হ্যাঁ আলোক শক্তিটাকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করি। তাহলে এইখানে আমার কি হয়, আলোক শক্তি, আলোটা রাসায়নিকে পরিবর্তিত হয়, আলোটা রাসায়নিকে পরিবর্তিত হয়। শ্বসনেরটা কি কি হয়, শ্বসনে আমরা কি হয়, গ্লুকোজ ভেঙে এটিপি হয়। তাহলে এইখানে মূলত আমাদের দেখো এই যে রাসায়নিক শক্তিটা, রাসায়নিক যে শক্তি মানে যেটা গ্লুকোজ, এইটা আমার গতি শক্তি হয়, যেটা দিয়ে আমরা কাজ করি, এটিপি পাই, তাই না। তাহলে এটা আমার কি হচ্ছে, রাসায়নিক শক্তি গতি শক্তিতে রূপান্তর। এবার আসলে শক্তির অবস্থান কি বলছে, সালোক সংশ্লেষণে বলছে শক্তির অবস্থানটা কোথায়, এখানে কি শক্তি কি হয়, বের হয় না জমা থাকে। তো এইখানে হচ্ছে শক্তিটা সঞ্চিত থাকে, শক্তিটা কি হয় সঞ্চিত থাকে, এইখানে হচ্ছে নির্গত হয়, এইখানে কি হয় নির্গত হয়, এটা বলছে। সূর্যালোক, সূর্যের আলো কি হয়, সূর্যের আলোর এইখানে। আচ্ছা, আমরা দেখি এখানে শালোকে বলছে যে সূর্যের আলোতে, এটা সূর্যের আলো দরকার, প্রয়োজন, এটা প্রয়োজন, সূর্যের আলোক ছাড়া হবে না। এই শ্বসন 24 ঘন্টা চলতে থাকে, মানে সূর্যের আলো থাকুক বা না থাকুক এটা চলবে, তাই না। শ্বসন আমাদের সকল কোষে শ্বসন হয়, কিন্তু সকল কোষে কি সালোক সংশ্লেষণ হয় না। ওকে, এবার একটা প্রধান দ্রব্য, ওর এখানে প্রধান দ্রব্য কোনটা সালোক সংশ্লেষণে, প্রধান দ্রব্য হচ্ছে ভাইয়া কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটাই তো প্রধান দ্রব্য। শ্বসনের প্রধান দ্রব্য কোনটা, গ্লুকোজ, কি গ্লুকোজ। এবার সাথে অক্সিজেন লাগেও আবার নাও লাগতে পারে, লাগতেও পারে নাও লাগতে পারে। আচ্ছা, এখন আসলে এখানে উৎপন্ন দ্রব্য কি, এখানে উৎপন্ন দ্রব্য হচ্ছে গ্লুকোজ, সালোক সংশ্লেষণে কি তৈরি হয়, গ্লুকোজ প্লাস অক্সিজেন তৈরি হয়, রাইট। আর এইখানে কি তৈরি হবে বলতো, শ্বসনে কি তৈরি হয়, এখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড প্লাস এটিপি তৈরি হয়, কি হয় কার্বন ডাই অক্সাইড প্লাস এটিপি তৈরি হয়, এগুলো হচ্ছে ওর উৎপন্ন। বিক্রিয়ার স্থান খেয়াল করো, সালোক সংশ্লেষণ কোথায় হয়, কোষের ক্লোরোপ্লাস্টে, সালোক সংশ্লেষণ কোথায় হবে, ক্লোরোপ্লাস্টে, রাইট, সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে। আচ্ছা,
কতটুকু পর্যন্ত দেখতে পারছিলাম? আমি ওখান থেকে আবার একটু রিপিট করতেছি, তাহলে সমস্যা নেই। একটু বলো তো কতটুকু পর্যন্ত দেখতে পারছিলাম? ও তুই আসছিস? আচ্ছা আচ্ছা, আমি আসবো। কোথায়? আচ্ছা বলো তো আমাকে 6 নাম্বার। আচ্ছা 6 নাম্বার থেকে ওকে, আমরা মোটামুটি ওকে 6 থেকে ভাই বলতেছি। তো দেখো আমাদের কি ছিল যে বিক্রিয়ার স্থান, মানে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা কোথায় হয়? এটা হয় ভাইয়া ক্লোরোপ্লাস্টে, তাই না? সালোক সংশ্লেষণ হয় কোথায়? ক্লোরোপ্লাস্টে। আর শ্বসন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। শ্বসনটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া। আমরা জানি ওই যে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, এগুলো। আর এরপরে দেখো প্রক্রিয়ার ধরন, যেটা বলছিলাম যে সালোক সংশ্লেষণে আর শ্বসনের মধ্যে যে প্রক্রিয়ার ধরনটা, একটাই কি বলছে উপচিতি, আর একটাই অপচিতি। উপচিতি আর অপচিতি ব্যাপারটা বুঝো। উপচিতি বিক্রিয়া মানে কি? যেটা ছোট ছোট যৌগগুলা মিলে একটা বড় যৌগ, এটাকে বলে উপচিতি। আর অপচিতি বিক্রিয়া মানে কি? যেটাতে বড় যৌগ ভেঙে যায়। তো আমরা কি বলি, দেখো সালোক সংশ্লেষণে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে গ্লুকোজ হয়। কার্বন ডাই অক্সাইড পানি এরা মিলে একটা গ্লুকোজ হচ্ছে বড়, ছোটগুলা মিলে বড়। তাহলে এটা কি একটা উপচিতি। আর অপচিতির এখানে কি দেখো, অপচিতিতে কি বলছে? এটা হচ্ছে যে তোমার অপচিতি হচ্ছে ভাঙবে, বড় যৌগটা ভেঙে যাবে। ঠিক আছে, এটাকে বলে অপচিতি। তাহলে এই শ্বসন কি একটা অপচিতি বিক্রিয়া। শ্বসন হচ্ছে একটা অপচিতি বিক্রিয়া। ঠিক আছে, সো এইটাই শ্বসনে, কারণ শ্বসনে আমার গ্লুকোজ ভেঙে এটিপি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি মনে করি এই যে তোমার পুরো চ্যাপ্টারটা আমি একদম যা যা লাগবে ঘতে বিভিন্ন বোর্ডে যা যা আসছে সব আমি তোমাদেরকে কভার আপ করে দিছি। এই জায়গায় পার্থক্যগুলা যেগুলো আসে, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ, C3 C4, সালোক শোষণ, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এদের যে পার্থক্য, গ্লাইকোলাইসিস, C3 C4 চক্র, এগুলো বলে দিছি। তারপরে হচ্ছে যে তোমার খোলা পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল, প্রচ্ছেদনের প্রভাবক, অবাধ শোষণ ব্যবহার একটু বলে দিছি, কি কি লিখবা, কিভাবে লিখবা, কি কি আসে এই পয়েন্টগুলা। এবং খনিজ লবণ শোষণ থেকে লুন্ডেগড় অন্যান্য কিছুই আসে না, খালি প্রোটন আয়ন কো ট্রান্সপোর্টটা মাঝে মাঝে আসছে। তো এইটা একটু তোমরা মাথায় ভালো করে রেখে রাখবা। এই চ্যাপ্টারগুলোর এই কন্টেন্টগুলো যদি তুমি পড়ো, আমি মনে করি এই জিনিসগুলো তোমাদের আর কিছুই লাগবে না। দ্যাটস মোর দেন এনাফ। ঠিক আছে, এবং তোমরা হৃদয় ভাইয়ের সাথে মেডিকেলও আবার দেখা হবে, মেরিট রূপসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, যারা এইচএসসি শেষে আসছো। সো হৃদয় ভাইয়ের মেডিকেল কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আপাতত এইচএসসির জন্য ভালো করে পড়ো, এইচএসসি ভালো করে দাও। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে জানাবা, ক্লাসগুলো শেয়ার করে দিবা, যাতে সবাই শেষ মুহূর্তে একটা ক্লাস করে মোটামুটি পার হয়ে যায়। ওকে, দ্যাটস ইট। ইনশাল্লাহ আমাদের আবারও থাকবে। আমি তোমাদের আবারও কালকে চলন ও অঙ্গ চালনার একটা ওয়ান শট দিব, যেটা দিয়ে তোমার মোটামুটি সব রকমের কভার্ড হয়ে যাবে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, টাটা।